ফোন নাম্বার দিতে পারেন। ওকে জি, আজকে আমরা হচ্ছে বিদ্রোহী ও তাহারই পরে মনে কবিতাটা আলোচনা করব। আপনারা জানান কমেন্টে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা 4 থেকে 5 মিনিট পরে ক্লাসটা শুরু করব আমরা। হ্যাঁ, আপনারা সবাই এর মধ্যে যুক্ত হন। সাউন্ড এখন তো থাকার কথা। আজকে আমরা হ্যাঁ অল ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসতেছে, সমস্যা নেই, সাউন্ড আসতেছে, নো প্রবলেম। সবাই যুক্ত হন দ্রুত। সবার টেস্ট এক্সাম কেমন চলতেছে? আমরা যে সাজেশন দিছিলাম এই সাজেশন থেকে পরীক্ষায় কমন পড়ছে? পরীক্ষায় যারা এক্সাম দিছেন অল ক্লিয়ার? হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ভোট পরীক্ষা তো 90+ নাম্বার পাবেন, চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ 90+ নাম্বার পাবেন। হ্যাঁ আমরা দেখতেছি আসতেছে। দাঁড়ান, সাউন্ড পোল হইতেছে, সাউন্ড ওকে না সব কিছু? হ্যাঁ সাউন্ড ওকে তো। আচ্ছা শুনেন, এখন টেস্টের মধ্যে করবেন কি, বাংলা ক্লাসগুলো যারা করতে পারতেছেন না পরবর্তীতে এসে ক্লাসগুলো একটু স্পিড বাড়ায় দেখে নেবেন পরবর্তীতে। হ্যাঁ, আর হচ্ছে আপনার ইয়া করবেন, কি বলে এটাকে, আপনার স্লাইডগুলো একটু ভালো করে পড়ে নেবেন। ইনশাল্লাহ আমাদের যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে অনেক। হ্যাঁ, স্লাইডগুলো থেকেই। হ্যাঁ ওয়েব অ্যাপেও ক্লাস হবে, চিন্তা করে না, আমরা দেখতেছি ওয়েব অ্যাপেও ক্লাস হবে, টেনশনের কিছু নেই। ওয়েব অ্যাপে ক্লাস শুরু হবে, একটু অপেক্ষা করেন, আমরা 3-4 মিনিট পরে শুরু করতেছি, অপেক্ষা করেন। আচ্ছা আজকে আমরা প্রথমে হচ্ছে আলোচনা করব হচ্ছে বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা শুরু করার আগে একটা জিনিস দেখে নেন, একটা বিষয় আমরা ভূমিকা ইয়াগুলো দেখি একটু বিদ্রোহী কবিতায়। যেমন আপনারা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা শুরু করার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু কথা বলি আমরা। দেখেন ওনার জন্ম আমরা জানি 1899 সালে ওনার জন্ম, আর হচ্ছে 1976 সালে ওনার মৃত্যু। মনে রাখবেন এই যে ওই নজরুল, তিনজন নাম, একজন হচ্ছে নজরুল, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল তার হচ্ছে রবীন্দ্রনাথ, এই দুইজনের হচ্ছে আমাদের বাংলা সনটা মনে রাখবেন, ঠিক আছে? এই দুইজনের জন্ম মৃত্যুর বাংলা সনটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কেবল নজরুল আর রবীন্দ্রনাথ, বাকিদেরটা এত জরুরি না। আপনারা কেউ কি বলতে পারবেন বাংলা এবং ইংরেজির মধ্যে ডিস্টেন্স কত বছর? কেউ বলতে পারবেন? কমেন্টে জানান বাংলা এবং ইংরেজির মধ্যে ডিস্টেন্স কত বছরের, ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মহকুমা চরুলিয়ায় জন্মগ্রহণ করছেন, ভালো কথা। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে চরম দারিদ্রতার মধ্যে ছিল, সামথিং ইত্যাদি ইত্যাদি। লেটো গানের দলে যোগ দেন, এইটা আমাদের পরীক্ষায় আসে, উনি লেটো গানের দলে যোগ দেন। তারপর দেখেন উপাধি হচ্ছে বিদ্রোহী কবি, আর ওনাকে হচ্ছে বাংলাদেশ সরকার রিসেন্টলি হচ্ছে কি ওনাকে জাতীয় কবির মর্যাদা দিছে কিন্তু ওনাকে, ঠিক আছে? রিসেন্টলি কিন্তু এই বছরেই দিছে আর কি। হ্যাঁ, বাংলা এবং ইংরেজির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 593 বছর, 593 বছর ডিস্টেন্স বাংলা এবং ইংরেজির মধ্যে। ওকে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে 1917 সালে হচ্ছে কি
49 নং বেঙ্গল রেজিমেন্ট যেটা, এখানে হচ্ছে উনি কি করেন, সৈনিক হিসাবে যোগদান করেন। এইটা ঢাকা ভার্সিটির ডি ইউনিট পরীক্ষায় আসছিল 2017 সালে। আর এই যে করাচিতে উনি সৈনিক হিসাবে যান হাবিলদার পদে, ওইখানেই হচ্ছে তার সাহিত্য জীবনের শুরু। করাচিতে হাবিলদার পদে গিয়ে হচ্ছে কি, যে করাচিতে যাওয়ার পরে হচ্ছে ওনার সাহিত্য জীবনের শুরু প্রথম বিশ্বযুদ্ধে। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে গেলে কলকাতায় এসে পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, সামথিং ইত্যাদি ইত্যাদি, এগুলো আর আমাদের জানা দরকার নাই ইত্যাদি। আচ্ছা, কবি হিসাবে পরিচিতি সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়। এটা আমাদের পরীক্ষায় আসে। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, লাঙল, নবযুগ, ধূমকেতু ছাড়াও অনেক পত্রিকা সম্পাদনা করছে। ওনার 3টা বিখ্যাত পত্রিকা কি কি দেখেন, লাঙল, নবযুগ, ধূমকেতু, এই 3টা হচ্ছে সম্পাদনার কাজ করছে। শ্যামা সঙ্গীত ইত্যাদিতে মানে হচ্ছে রচনা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঈদের আগে হচ্ছে ওনার যে কবিতা ইয়াটা মনে আছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, হ্যাঁ, এই যে সেই বিখ্যাত গানটা, এটা রচনা হতো কিন্তু কি মানে হচ্ছে নজরুল। তারপর হচ্ছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এটাও লেটো একটা যাত্রা দলের গান আর কি, যাত্রা দলের গান। এই বিদ্রোহী কবিতার জন্য ওনাকে বিদ্রোহী উপাধিটা দেওয়া হয়, বিদ্রোহী কবিতার জন্যই, ঠিক আছে। আচ্ছা, ভারত সরকার কাজী নজরুল ইসলামকে 1953 সালে পদ্মভূষণ উপাধি দেয় ইত্যাদি ইত্যাদি দেয়। পরে উনি কি 1976 সালে উনি মারা গেছেন, ঠিক আছে, 1976 সালে। এই হচ্ছে নজরুল সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা। আর নজরুলকে বেসিক্যালি হচ্ছে কবি হিসাবে করা হয়, সম্বোধন করা হয়। আপনি দেখবেন আমাদের একটা প্রবন্ধ আছে আমার পথ, ওইখানে একটা লাইন আছে এরকম, মূলত কবি হইল উনি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ওনার পদচারণা ছিল। তা নজরুল বেসিক্যালি কি ছিল, কবি আর কি, এটাই। আচ্ছা, এরপর দেখি আমরা। আচ্ছা, এখন নজরুল সম্পর্কে যদি আপনারা একটু উইকিপিডিয়া সার্চ করেন, ঝামেলা লাগবে দুইটা। একটা হচ্ছে স্যার যে ওনার জন্ম তারিখ কি 24শে মে নাকি 25শে মে, এটা নিয়ে একটা ঝামেলা হবে নজরুল সম্পর্কে যদি আমরা উইকিপিডিয়া যদি দেখি, ঠিক আছে। তো দেখেন নজরুলের জন্ম হচ্ছে 1899 সালে 24শে মে। আবার বাংলা একাডেমি অনুসারেও কিন্তু 24শে মে, অথচ বাংলা একাডেমির আরেকটা গ্রন্থ অনুসারে 25শে মে। তাহলে এখন কোনটা হবে, মানে ওনার জন্ম কি 25শে মে হবে নাকি ওনার জন্মকালটা হচ্ছে 24শে মে? এইটা নিয়ে হচ্ছে একটা ঝামেলা। একই মানুষের তো আর 2 দিনে জন্ম হইতে পারে না, নাকি কি? আচ্ছা, এইটার কারণটা কি বলি, আমাদের যে বাংলা ক্যালেন্ডারটা দেখেন না, এই ক্যালেন্ডারটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংশোধন করছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তখন কি করা হয়, একটা ডেট আকপর হয়ে গেছে, একটা ডেট ডক্টর মোহাম্মদ সংশোধন করার পরে। এটাই দেখেন আমরা লিখতেছি, দেখেন ব্যাপারটি আসলে এইটা যে 24শে মের জন্য নয়, আসলে হচ্ছে 11ই জ্যৈষ্ঠের জন্য। ওনার জন্ম সনটা হচ্ছে বেসিক্যালি 11ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলাম যে বছর জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে 1899 সালের 24শে মে বা 11ই জ্যৈষ্ঠ, এটা ছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন। আচ্ছা, এবার দেখেন বাংলা বর্ষপঞ্জি যে আমরা দেখি, বাংলা সনটা দেখি, এটা তো হচ্ছে কে করছে, আপনার কে, আকবরের সময় থেকে করছে, ভালো কথা। 1966 সালে ডক্টর মোহাম্মদুল্লাহ শহীদুল্লাহ নেতৃত্বে বাংলা একাডেমি কি করে, এইটাকে সংশোধন করে, বাংলা বর্ষপঞ্জি যেটা এটাকে সংশোধন করে, ঠিক আছে। ফলে চৈত্র মাস 30 দিনের পরিবর্তে 31 দিন করা হয়, বুঝা গেছে বিষয়টা, যার ফলে হচ্ছে ডেটটা চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের যদি পরীক্ষায় আসে যে নজরুলের জন্ম কি 24শে মে নাকি 25শে মে, ঠিক আছে, আমরা অ্যান্সার করব হচ্ছে স্যার 24শে মেটাই অ্যান্সার করব, কারণ উনি যখন জন্মগ্রহণ করছেন তখন তো বাংলা সনের কি হয় নাই, এডিট হয় নাই। কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন আপনার জন্ম ডিসেম্বরে, কোনো কারণে কোনো সরকার এসে কি করলো কি ডিসেম্বরে জানুয়ারির জায়গায় নিয়ে গেছে, জানুয়ারিতে ডিসেম্বরের জায়গায় নিয়ে গেছে। এখন জন্মদিন কোনটা পালন করতে হবে বলেন, মানে লেখার সময় কোনটা পালন করতে হবে, ডিসেম্বরটাই তো পালন করতে হবে। যখন আপনি জন্ম নিছেন তখন যে সনটা ছিল বা যে মাসটা ছিল সেটাই আমার অ্যাকসেপ্টেবল, ঠিক না? এটাই সেম। আচ্ছা, বাংলাদেশের 25শে মে জন্মবার্ষিকী পালন করা হয়েছে, যাই হোক। তারপর আসি আমরা বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা পড়ছেন আপনারা? বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতায় মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে যাই আসুক না কেন, এখানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কি বললাম?
বিভিন্ন চরিত্রের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরছে। আপনারা নজরুলের মানে হচ্ছে কবিতাগুলো পড়তে গেলে একটু আমরা একটু ভেবাচেকা খাওয়া যাই যে সে বলতেছে আমি মনে করেন যে আমি কি বলে আমি শ্মশান, আমি তারপর হচ্ছে লোকালয়, তারপর হচ্ছে যে আমি হচ্ছে শিব। এই যে হিন্দুদের বিভিন্ন চরিত্রগুলোর সাথে কানেক্টেড না, কি বলেন ওনার কবিতাগুলোর মধ্যে আমরা দেখছি না এরকম যে ম্যাক্সিমাম হিন্দুদের চরিত্রগুলো হচ্ছে ওনার কবিতার মধ্যে কানেক্টেড, অথচ উনি একজন মুসলিম। এটাই তো আমাদের একটা কোয়েশ্চেন তো জাগে এরকম। আসলে এইটা ওরকম কিছুই না। দেখেন আমাদের বাংলাদেশে তো মুসলিম প্রধান দেশ, মানে অধিকাংশ বেশি মুসলিম, 90% বলা হয় মুসলিম। হ্যাঁ, তো এখন দেখেন স্যার, আমাদের যারা অন্য ধর্মাবলম্বী ভাইরাও আছে তারা দেখবেন কথায় কথায় আমাদের কালচারগুলো ওয়ার্ড ইউজ করে, দেখবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন তারা ব্যবহার করে। ঠিক তেমনিভাবে হচ্ছে কলকাতা বা ইন্ডিয়াতে যে মুসলমান আছে তারাও কিন্তু হচ্ছে তাদের লেখনীর মধ্যে, যেহেতু আপামর জনগোষ্ঠী হচ্ছে হিন্দু জনগোষ্ঠী, তাদের লেখনীর মধ্যে ওই কালচারটা কিন্তু তুলে ধরে। কথাটা কি বুঝতে পারছেন? নজরুলের জন্ম কিন্তু বাংলাদেশে না, নজরুলের জন্ম কিন্তু ইন্ডিয়ায়, বাংলাদেশে আসছে 1972 সালে। তো 1972 সালে আসার পর কি করছে যে ওনা মানে 1972 সালের আগে তো উনি ইন্ডিয়াতেই ছিল। তো যেখানে মুসলিম প্রধান যেই কান্ট্রিটা থাকবে ওই জায়গার কালচার বা অন্য ধর্মাবলম্বী লোকেরা কি মুসলিম কালচারটাকেই ফলো করবে বা মুসলিম কালচার ওয়ার্ডগুলো ইউজ করবে। তেমনিভাবে যেখানে হচ্ছে কি হিন্দু কালচার বেশি থাকবে, খ্রিস্টান কালচার বেশি থাকবে বা অন্য ধর্মাবলম্বীদের কালচার বেশি থাকবে, তাদের লেখনীর মধ্যে ওই জিনিসটাই ফুটিয়ে তুলবে। এটাই বাস্তবতা, বুঝতে পারছেন বিষয়টা, আর কিছু না। আচ্ছা, হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? কি ওইভাবে ঢোকা যাচ্ছে না? না না। আচ্ছা, আর 4-5 মিনিট অপেক্ষা করেন, সমস্যা নেই, ওইভাবে আমরা ইয়ে করতেছি। আচ্ছা, বিভিন্ন চরিত্রের মাধ্যমে কি করছে উনি অন্যায়ের প্রতিবাদ তুলে ধরছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই কবিতাটা পড়তে গেলে আমরা অনেক প্যারাডক্স পাবো। প্যারাডক্স মানে বুঝেন? প্যারাডক্স, প্যারাডক্স শব্দের অর্থ হচ্ছে আপাতত বিরোধী কথা, মানে আপাতত বা খালি দৃষ্টিতে যেটাকে আমরা কি বলি, পরস্পর বিরোধী কথা, পরস্পর বিরোধী। আচ্ছা, পরস্পর বিরোধী কথাটা কেমন? মনে করেন আমরা একটা লাইন পাবো এরকম, আমি লোকালয়, আবার পরের শব্দেই বলতেছে আমি মানে শ্মশান, ঠিক আছে, আবার দিতেছে আমি সৃষ্টি, আমি ধ্বংস। দেখছেন? তাহলে দেখেন আপাত দৃষ্টিতে বিরোধী না কথাগুলো? কি বলেন? পুরাটাই তো বিরোধী বিরোধী লাগতেছে। এটাকে বলা হচ্ছে প্যারাডক্স। এখন এটা আমরা সলভ করব কিভাবে? যত নেগেটিভ গুণাবলী আছে, কি বললাম, নেতিবাচক যত গুণগুলি আছে ওনার, যে নেতিবাচক কথাগুলো সব কাদের ক্ষেত্রে বলেন তো? যারা অত্যাচারী তাদের ক্ষেত্রে যত নেতিবাচক কথাগুলো আছে, আর যত ইতিবাচক কথাগুলো আছে মানে পজিটিভ যত কথাগুলো আছে কার ক্ষেত্রে? যারা অত্যাচারিত বা মজলুমের ক্ষেত্রে। মজলুম মানে বুঝছেন তো, যার উপর অত্যাচার করা হয়। মানে হচ্ছে দেখুন, আমি লোকালয়, কাদের জন্য লোকালয় বলেন তো? যারা মজলুম তাদেরকে আমি লোকালয়, তাদের জন্য। আমি শ্মশান, কাদের জন্য শ্মশান? যারা অত্যাচারী তাদের জন্য শ্মশান। কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা? তা আমি পজিটিভ গুণগুলো কার জন্য? যারা মজলুম বা যাদের উপর অত্যাচার করা হয় তাদের জন্য হচ্ছে আমি পজিটিভ, আর যারা কি অত্যাচারী তাদের জন্য আমি নেগেটিভ। আমার কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, বিদ্রোহী কবিতার মধ্যে, বিদ্রোহী কবিতার মধ্যে নেগেটিভ গুণগুলো হচ্ছে অত্যাচারিত লোকের ক্ষেত্রে, পজিটিভ গুণগুলো হচ্ছে কি কোনো ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে, কি বলে অত্যাচারিত যে তার জন্য। আচ্ছা, 4-5 মিনিট একটু অপেক্ষা করুন, আমি একটু দেখো ওই ব্যাপের বিষয়টা একটু দেখতেছি। আচ্ছা, একটু অপেক্ষা করেন।
আচ্ছা একটু অপেক্ষা করেন, দেখতেছি ওই ব্যাপার বিষয়টা। এক 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে স্যার রেডি। আমরা বিদ্রোহী কবিতায় চলে যাচ্ছি স্যার। প্রথমে দেখেন, বলবীর বল উন্নত মমশির। মম শব্দের অর্থ কি? আমার, ঠিক আছে? মম শব্দের অর্থ হচ্ছে আমার। বল উন্নত মমশির, বীরকে সম্বোধন করতেছে যে তুমি বলো যে আমি কি সব সময় চির উন্নত। এটা বোঝাচ্ছে কি বলেন তো? আপন তেজ, বীরত্ব ও ত্যাগের মহিমায়। এই কবিতার মধ্যে 3টা জিনিস তুলে ধরা হবে, 3টা জিনিস। একটা হচ্ছে আপন তেজ, বীরত্ব ও আপনার মধ্যে ত্যাগ জিনিসটা, এই 3টা বিষয় তুলে ধরা হবে। বলবীর বল উন্নত মমশির। শির নেহারি, নেহারি শব্দের অর্থ কি? দেখে, বুঝতে পারছেন? শির নেহারি আমারি, মানে আমার দৃঢ়তা দেখে, আমার দৃঢ়তা দেখে নত শির ওই শিখর হিমাদ্রির। নত শির মানে কি? নত শির মানে হচ্ছে মাথা নিচু করে থাকে। আমার দৃঢ়তা দেখে মাথা নিচু করে থাকে। কে মাথা নিচু করে থাকে? শিখর শব্দের অর্থ হচ্ছে চূড়া, শিখর। আর হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হিমালয়, মানে আমার দৃঢ়তা দেখে হিমালয় মাথা নিচু করে থাকে। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার দৃঢ়তা দেখে হিমালয় কি করে থাকে? মাথা নিচু করে থাকে। আমি এরকম। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ পাইছে, প্রবল আত্মবিশ্বাস। আচ্ছা, প্রবল আত্মবিশ্বাসটা কিভাবে একটু বুঝে নেন। মনে করেন আপনি কি দেওয়া যায়, একজন অফিসার মনে করেন আপনার কাছে ঘুষ চাইছে, ধরেন উপরের লেভেলের একজন লোক। তা আপনি তেড়ামি করে তারে কোনো ঘুষ দিচ্ছেন না বা তার অন্যায় কোনো আবদার মিটাচ্ছেন না, ঠিক আছে? শেষ পর্যন্ত অফিসার আপনার কাছে মাথা নত করতে হলো যে ভাই থাক, ঘুষ টুস দেওয়া লাগবে না, আপনি কাজটা করান, ঠিক আছে? এই যে এরকম প্রবল আত্মবিশ্বাস, যে আমি নীতির উপর কি নিজের আত্মবিশ্বাসটা থাকতে হবে, নিজের নীতির উপরে। আচ্ছা, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চিরদুর্দম। চিরদুর্দম শব্দের অর্থ কি? যাকে দমন করা যায় না। আপনি যতই বলেন না কেন, এই বয়স মানে হচ্ছে এই বয়স বা আপনাদের বয়সী বাচ্চাদেরকে কি কোনোভাবেই হচ্ছে কি করা যায় না? দমন করা যায় না, দমিয়ে রাখা যায় না। যা বলছি সেটা করবই। আমি চিরদুর্দম, মানে যাকে দমন করা যায় না। দুর্বিনীত, আমার মধ্যে কোনো বিনয় নাই। আরে ভাই, অন্যায়ের কাছে আবার কিসের বিনয় বা কিসের আপোষ? অন্যায়ের সাথে কোনো আপোষ বা বিনয় নেই, এটাই বলতেছে দুর্বিনীত, ঠিক আছে? যেমন এই যে আপনারা যে বিভিন্ন কি বলে, আমি বর্তমান প্রেক্ষিতে বলতেছি, বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করেন বা যাদেরকে কি করছে আউট করে দিচ্ছেন, কোনো বিনয় দেখান? কোনো বিনয় দেখান না, ডাইরেক্ট অ্যাকশনে চলে যান আপনারা। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস। নৃশংস মানে কি? শত্রুদেরকে হত্যা করতে বা শত্রুদেরকে দমন করার ক্ষেত্রে আমি নৃশংস। কেন? এটা শত্রুর মনে ভীতি তৈরি করে, বুঝতে পারছেন? শত্রুর মনে ভীতি তৈরি করে। ফর এক্সাম্পল, মনে করেন কেউ কোনো একটা অপরাধ করছে, তো আদালত বা কোর্টে তার ওইভাবে শাস্তি দেওয়া হইল না, তাহলে বলেন তো অন্যায়টা বাড়বে না কমবে? বলেন তো অন্যায়টা দিনে দিনে আরো বাড়বে না? তো এই জন্য শত্রু বা অপরাধকে দমন করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? নৃশংস হইতে হয়। কথাটা কি বোঝা গেছে বিষয়টা? আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, দেখছেন? আচ্ছা,
মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয় মানে কি? মহাপ্রলয় আমি নটরাজ, ঠিক আছে। নটরাজ মানে হচ্ছে শিব, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পাশে লেখা রাখছি, ঠিক আছে। আর মহাপ্রলয় মানে হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয় সৃষ্টির ধ্বংসকাল, ধ্বংসকাল। আর কি লিখতেছে, আচ্ছা ধ্বংসকাল একটু লিখলেই হবে, সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয়ের আমি নটরাজ, কারণ পুরাণে বর্ণিত আছে এরকম যে আপনার শিবের নৃত্যের মাধ্যমে সৃষ্টির ধ্বংস হবে। কথাটা কি বুঝতে পারছেন? শিবের নৃত্যের মাধ্যমে কি সৃষ্টির ধ্বংস হবে। এখন এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে সব অপশক্তিকে ধ্বংস করে কি করা? উল্লাস প্রকাশ করা। কথাটা কি আমার বুঝে গেছে বিষয়টা? মহাপ্রলয়ের আমি নটরাজ মানে অপশক্তিকে ধ্বংস করে উল্লাস প্রকাশ করা। ইজ ইট বুঝিং? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এই সাইক্লোন মানে বুঝেন তো, এটা গ্রীষ্মকালীন ঝড়। আপনারা সুনামি শুনছেন না? সুনামি। এখন দেখেন তো সুনামি জিনিসটা কি? কি একদম নর্মাল আমাদের ঝড়ের মতো না, যা সামনে যা পায় সব ধ্বংস করে ফেলে, সব ধ্বংস করে ফেলে না? তো নজরুল ঠিক নিজেকে ভাই বলতেছে আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাকে ধ্বংস করে দিচ্ছি? সব অপশক্তিকে ধ্বংস করে দিচ্ছি। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন আমার কথাটা? এইটাই আবার বলতেছি, রিক্যাপ করে বলতেছি, যেহেতু ওই ব্যাপে আপনাদের কিন্তু এক্সেস আসছে, ওই ব্যাপে একটু দেখেন স্যার। দেখেন, বলবীর বল উন্নত মমশির, যে আমার কি সবসময় চির উন্নত, মানে এখানে দৃঢ়তার কথাও বলতেছে যে আমি আমারে কখনো তুমি মাথা নত করাতে পারবে না। আপনাকে চলার পথে আপনাকে অনেকে লোভ লোভ দেখাবে, অনেকে অনেক রকম কিছু অফার করবে, ঠিক আছে, অন্যায়ের সাথে আপোষ করতে বলবে, কিন্তু আপনি যদি নিজের জায়গায় অটল থাকেন তাহলে কি মাথা নত করবেন না কখনোই, ঠিক না? শির নেহারি আমারই, মানে আমার দৃঢ়তা দেখে, আমার দৃঢ়তা দেখে, শির নেহারি, নেহারি শব্দের অর্থ দেখে, এটা কিন্তু গরুর পায়া মনে করেন না। হ্যাঁ, আমার দৃঢ়তা দেখে নত শির ওই শিখর হিমাদ্রির, হিমালয়ের চূড়া পর্যন্ত মাথা নত করে ফেলে। এখানে হিমালয়ের চূড়া বলতে হিমালয় মাথা নত করছে এমন না, বড় বড় অপশক্তিগুলো কি করে? আমাকে দেখে মাথা নত করে রাখে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আমি চির দুর্দম, আমাকে তুমি দমন করানো যাবে না। যেমন এই যে আপনারা জেনজি জেনারেশন, আমি অনেক সময় দুষ্টুমি করে বলে গেনজি জেনারেশন, যাই হোক কিছু মনে করেন, আমি গেনজি জেনারেশনই বলবো আপনাদেরকে। হ্যাঁ, তো এই যে জেনজি জেনারেশন বা গেনজি জেনারেশন, এদেরকে কোনো কাজে দমন করে রাখা যায় না। বলেন, আপনারা যে বিভিন্ন আন্দোলন হয় বা বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ হয়, আপনারা কি গার্ডিয়ানের কথা শুনে ঘরে বসে থাকেন? ঘরে বসে থাকেন না, ঠিক না? প্রতিবাদ জানাতে চলে আসেন। আমি চির দুর্দম, আমাকে কোনো সময় দমন করা যাবে না। দুর্বিনীত, আমার মধ্যে কোনো বিনয় নেই। আরে ভাই, অন্যায়ের সাথে কিসের বিনয়? অন্যায়ের সাথে কোনো বিনয় নেই। আরে আমি অমুক, তুমি আমার সাথে এমনি কথা বলছো, আরে ভাই তুই তো ঘুষ কর, তোর সাথে আবার কিসের বিনয় দেখা কথা বলবো? দুর্বিনীত, নৃশংস, শত্রুদেরকে হত্যা করার ক্ষেত্রে বা শত্রুদেরকে দমন করার ক্ষেত্রে আমি কি? নৃশংস। কারণ শত্রুদেরকে দমন করার ক্ষেত্রে যদি আপনি কঠোরতার পরিচয় না দেন, তাহলে শত্রু আবার মাথা ঢুকে, ঠিক আছে? আচ্ছা, মহাপ্রলয়ের আমি নটরাজ, কারণ এখানে বোঝাচ্ছে হচ্ছে এরকম যে পুরাণে বর্ণিত যে কথাটা, সেটা হচ্ছে যে শিবের নৃত্যের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, ঠিক আছে, বা পৃথিবী ধ্বংস হওয়ার পরে শিবের নৃত্য করবে। এখানে বোঝাচ্ছে সব অপশক্তিকে ধ্বংস করে আমরা উল্লাস প্রকাশ করব। কি আপনারা কি উল্লাস প্রকাশ করেন? হ্যাঁ, উল্লাস প্রকাশ করেন কিনা? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, ঠিক আছে। সাইক্লোন যেমন সবকিছু কি করে? তাড়ায় ফেলে, ধ্বংস করে তাড়ায় জায়গা, ঠিক আছে, কোনো কিছু মানে না, কোনো বাধা মানে না। নজরুলও সেম কথাটা বলতেছে, আমার মধ্যে কি হবে না? কোনো বাধা থাকবে না, আমি ধ্বংস। অপশক্তিকে ধ্বংস করে কি আমি কি করতেছি বলতো? বিধ্বংসী রূপ তুলে ধরতেছি, সব অপশক্তিকে ধ্বংস করে। আচ্ছা, নম্রভাবে করি। আজকে ওকে, এরপর দেখেন কি বলতেছে, আমি মহাভয়, ঠিক আছে, আমি মহাভয়। এখন দেখেন, আপনাকে যদি অপরাধীরা যদি ভয় না পায়, তাহলে কি আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না, ঠিক না? এই যে অপরাধীদেরকে অপরাধী আপনাদেরকে ভয় পাইতে হবে। যেমন কথার কথা, আমরা কোরআন শরীফের মধ্যে বা হাদিসের ইয়াতে কি পড়ছিলাম? রাসূলুল্লাহ সাল্লাম কি অত্যন্ত সফট মাইন্ডেড ছিলেন। অথচ কোরআন শরীফের 26 পারায় যান, যা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাম অত্যন্ত কঠোর। আরে ভাই, এটা আবার কেমন? একদিকে সফট মাইন্ড, আরেকদিকে কঠোর। ভাই, এটার মানেটা কি বলেন তো? খারাপের ব্যাপারে 100% কঠোর থাকতে হবে, ঠিক আছে, আবার ভালোর ব্যাপারে কি থাকতে হবে? আপনার সফট মাইন্ড থাকতে হবে। কারণ আপনি যদি খারাপের ব্যাপারেও যদি সফট মাইন্ডে থাকেন, তাহলে কি কিছু করতে পারবেন? পারবেন না। এটা বলতেছে
আমি মহাভয় মানে অপশক্তির বিরুদ্ধে ভীতি সঞ্চার, ঠিক আছে। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, ঠিক আছে, আমি পৃথ্বীর অভিশাপ। আসলে এখানে আমাদের শব্দার্থের মধ্যে লেখা রাখছে পৃথ্বীরাজের কথা তুলে ধরছে, বা আমরা এভাবে বলতে পারি পৃথিবীর কথাও বলতে পারি, ঠিক আছে, দুইটাই হয়, পৃথ্বীরাজ বা পৃথিবী দুইটাই হয়, ঠিক আছে। আমি অভিশাপ পৃথ্বী মানে পৃথিবীবাসী বা অন্যায়কারীরা আমাকে দেখে ভয় পায় বা আমাকে দেখে অভিশাপ দেয়, এটাই বলতেছে। আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার। দুর্বার শব্দের অর্থ কি বলেন তো? যাকে দমন করা যায় না। যেমন আমাদের 18 বছর বয়স কবিতে একটা লাইন আছে যে 18 বছর বয়স যে দুর্বার, মনে আছে? পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, এই টাইপের। আচ্ছা, আমি দুর্বার, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। আপনাদের কি প্রতিরোধ করা যায়? আনপসিবল, করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। কিসের আবার এত মানাটানা আছে? এত সংবিধান টংবিধান মানার টাইম নেই তো, সব বাদ, ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন, আমি এতক্ষণ ধান উড়াইছি মানে, আচ্ছা, আমি ভেঙে করি সব চুরমার মানে পরাধীন জাতির মাঝে কি করা? আত্ম উপলব্ধি বা বিদ্রোহী চেতনা সঞ্চার করা। আমি ভেঙে করি সব চুরমার মানে আমি নিয়ম কানুন যা আছে এগুলা কি করি না, আমি পরোয়া করি না। কথাটা কি বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, আমি ভেঙে করি সব চুরমার, পরাধীন জাতির মধ্যে কি করা? বিদ্রোহী চেতনা সঞ্চার করা। যেমন এই যে আপনারা আপনাদের দিকে তাকায় দেখেন, আপনারা এখন যা করতেছেন বা যা করার সাহস দেখাচ্ছেন, বলেন তো বুড়োরা কি সেই কাজটা করতে পারতেছে? সাহসই পাচ্ছে না। আপনারা আসলে কিন্তু সাহসী। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম। আচ্ছা দেখেন, এই নিয়মটা কারা তৈরি করছে? যেমন বলতেছি অনিয়ম। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আইন কাকে বলে? আইন কেউ বলতে পারবেন আইন কাকে বলে? সহজ ভাষায় আপনারা বুঝেন আইন মানে হচ্ছে নিয়ম কানুন, সামথিং, গোড়া ডিম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু আসলে পলিটিক্যাল সায়েন্সের একজনের ভাষায় আইন বলা হয় হচ্ছে যে ক্ষমতাসীনদের মন মতো চলা লিখিত বিধানের নামে আইন। মনে করেন আপনার বাবা হচ্ছে ঘরের ক্ষমতাসীন, আপনার বাবা কি এমন কোনো আইন করবে যেটা ওনার বিরুদ্ধে যায়? ধরেন আপনার বাবা আপনার তুলনা দিচ্ছে, এই ওই ছেলে লেখাপড়া করে, ওই ছেলে এই করছে, তুই এরকম হোস্তা কেন? আপনি যদি এখন আপনার বাবারে যদি বলেন অমুকের বাবার তো 5 তলা বাড়ি আছে, আপনার কয়টা আছে বলেন, উনি কি আইন মাইনা নিবে? মাইনা নিবে না, ঠিক আছে। তো এখন দেখেন নজরুল কাদের বিরুদ্ধে লিখছিল বলেন তো? নজরুল লিখছিল হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে। তো দেখেন, ব্রিটিশদের আইন মেনে নেওয়া মানে কি ওয়ান কাইন্ড অফ ব্রিটিশদেরকে মেনে নেওয়া কিনা বলেন তো? ব্রিটিশদের আইন মেনে নেওয়া মানে কি ব্রিটিশদেরকে তো মেনে নেওয়া। নজরুল বলতেছে তোরা আমি ব্রিটিশই তো মানি না, তোকে আইন তো পরের কথা, এটাই বলতেছে। দেখেন, আমি অনিয়ম উশৃঙ্খলা, আমার মধ্যে কোনো শৃঙ্খলা নাই আমার মধ্যে। কারণ এই শৃঙ্খলা কি করে? মানুষের মধ্যে পরাধীনতা তৈরি করে, বুঝতে পারছেন? এই শৃঙ্খলা কি করে? মানুষের মধ্যে পরাধীনতা তৈরি করে, ঠিক আছে। নিয়মের কারণ নিয়মের বেড়া জেলে থেকে বা নিয়মের মধ্যে থেকে কখনো কি করা যায় না? প্রতিবাদ করা যায় না। এই বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? মিলতেছে আপনাদের প্রাসঙ্গিক এগুলোর সাথে? আমি অনিয়ম উশৃঙ্খল, আমার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কারণ আমি তোমাদের আইনি মানি না। আমি দলে যাই, দলে যাওয়া মানে বুঝেন পিষে যাওয়া, পিষে যাই। আমি দলে যাই, যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, যত বাধা নিয়ম কারণ সব আমি পিছায় জায়গা, আমি এগুলা কোনো কাউন্টই করি না। দলে যাওয়া বুঝেন তো? যে ফুচকার খামির বানাইতে দেখবেন যে পা দিয়ে পাড়ায়, এরকম দলে যাওয়া। আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আরে ভাই, আমি তো তোমাদেরকেই মানি না, তোদের আইন তো পরের কথা, ঠিক আছে। আমি তোমাদেরকেই মানি না, তোমাদের আইন তো পরের কথা। ধরেন নজরুলের সময় যদি আমরা বলি নজরুল ব্রিটিশদেরকে মানতেছে না, তাহলে ব্রিটিশদের আইন কেন মানবে? টোটালি আনপসিবল, কোনোভাবেই না, ঠিক আছে। এখন সেম কথাটা কিন্তু আমাদের এখনকার ক্ষেত্রেও সেম। হ্যাঁ, অমুকের আইনটা আমরা মানতেছি না, ঠিক আছে, বা অমুককে আমরা মানতেছি না, এখন অমুকের আইন মানার প্রশ্ন আসে? কোনোভাবেই না, এটাই বলছে। দেখেন, আমি মানি না কোনো আইন, কেন? শোষকের অন্যায় অবসানের জন্য। কারণ শোষকের আইন মেনে নেওয়া মানে হচ্ছে তাকে সাপোর্ট করা। কথাটা কি বুঝতে পারছেন? শোষকের আইন মেনে নেওয়া মানে কি তাকেই সাপোর্ট করা। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি। ভরাতরি মানে বুঝছেন তো? যেই নৌকাটা কি মানুষে ভরপুর, এটাকে ডুবায় ফেলে, মানে এখানে ধ্বংসের কথা বলতেছে। এখন বলেন তো স্যার, কাদের ধ্বংসের কথা বলতেছে? এখানে অত্যাচারী যারা, তাদের ধ্বংসের কথা বলতেছে, মানে অত্যাচারী সাম্রাজ্য ধ্বংস করা। বুঝে গেছে বিষয়টা? আমি ভরাতরি করি ভরাডুবি, তারপরে তোর মানি না ভিতরে।
আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো মানে বুঝেন তো, টর্পেডো মানে হচ্ছে কি সাবমেরিনের গোলা আমরা যেটাকে বলি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ভয়ঙ্কর। ভীম মানে হচ্ছে পাণ্ডব, আবার এখানে হচ্ছে ভয়ঙ্কর বোঝায়। আমি ভয়ঙ্কর, ঠিক আছে। আর কি বলতেছে, আমি ভাসমান মাইন। আচ্ছা এখানে একটা বিষয় আছে স্যার, এখানে ভাসমান মাইন, মাইন কি করে জানেন? মাইনের মধ্যে হচ্ছে পাড়া পড়লে ফুটে যাবেন, ঠিক আছে। এখানে বোঝাচ্ছে কি জানেন, মানে গুপ্ত ক্ষোভ, আমরা কি বলতে পারি, চরম ক্ষোভের কথা বলতেছে এখানে। চরম ক্ষোভ কিভাবে দেখেন, আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ আছে, রাগ আছে আপনার কারো বিরুদ্ধে, কিচ্ছু বলতেছেন না, কিচ্ছু বলতেছেন না, ঠিক আছে। যেমন আমাদের অনেকেরই ছিল, অনেক বছর যাবত ছিল, যে একটা সুযোগ পাইছে এটা কিন্তু বারুদের মতো ফুটে উঠবে। মাইনে যেমন পা পড়লে কি ফুটে যায়, মানুষের ভেতরে যে তীব্র ক্ষোভটা থাকে এটাও এরকম বারুদের মতো ফুটে উঠে। বুঝতে পারছেন বিষয়টা? নজরুল সেম কথাটাই বলতেছে, দেখেন আমি ভীম ভাসমান মাইন, মানে আমি যে কোনো সময় কি করতে পারি, ফুটে উঠতে পারি অত্যাচারীদের সাম্রাজ্য ধ্বংস করার জন্য। বুঝা গেছে বিষয়টা? আমি ধৈর্যটি, এটা শিবের জটা চুলের সাথে তুলনা দিছে। আমি ধৈর্যটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, ঠিক আছে। এই যে এলোকেশী ঝড় মানে এলোকেশ মানে কি চুল টুল এলোমরে করে ফেলে না, আর অকাল বৈশাখীর, বৈশাখের ঝড় কিন্তু ধ্বংস প্রকাশ করে, ধ্বংসাত্মক কাজ বৈশাখের ঝড়, ঠিক আছে। এটাই বলতেছে দেখেন, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, তো কি বলতেছে, বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। এখন আমাদের চোখে লাগতে পারে যে ভাই বিশ্ববিধাতা বলতে আমরা কি বুঝি, আল্লাহর তো বুঝি, খোদার পুত্র হয় কেমনে? না না, আপনারা এরকম মনে করে না, এটা ঝামেলা আছে স্যার। ওই সময় বিশ্ববিধাতা বলা হয়তো ব্রিটিশদেরকে। ওদের একটা কথা ছিল এরকম, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। বুঝতে পারছেন কেন? কারণ আমেরিকাও তাদের আন্ডারে ছিল, অস্ট্রেলিয়াও তাদের আন্ডারে ছিল, সূর্য অস্ত যায় না, মানে ব্রিটিশদের ক্ষমতা কখনোই যাবে না। তো এই যে বিশ্ববিধাতা বা বিশ্বের খোদা নিজেকে দাবি করা, এটাই বলতেছে দেখেন, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, যে বিশ্ববিধাতার বিরুদ্ধে আমি লড়তেছি। বুঝতে পারছেন? নজরুল এখানে সুত বিশ্ববিধাত্রীর বলতে কি ব্রিটিশদের বিরুদ্ধে তার সংগ্রামটা বুঝায় তুলছে। এটা অন্য কিছু মনে করেন না, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম। যেমন ব্লু ব্লাড, ইয়াটা শুনছেন, বাগধারাটা শুনছেন আপনারা? হ্যাঁ গুড, এই যে সুন্দর আছেন সাকিবুল, দ্য সান নেভার সেটস অন দ্য ইংলিশ এম্পায়ার, খুব সুন্দর একটা কথা বলছিলেন। আচ্ছা, যেমন ব্লু ব্লাড শুনছেন একটা, ব্লু ব্লাড মানে কি অভিজাততন্ত্র না? তো ব্রিটিশরা আমাদেরকে বলতো আমাদের রক্ত হচ্ছে, আমাদের রক্ত লাল, ওদের রক্ত হচ্ছে নীল, এই নীল দ্বারা হচ্ছে অভিজাত বোঝাচ্ছে, অভিজাত, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন, বলো বীর বলো উন্নত মমশির। ওকে, আমি আমি সৃষ্টি, আমি সৃষ্টি মানে কি বলেন তো, মানে আমি বলতে হচ্ছে মুক্তি পাগল যত মানুষ আছে সবার ক্ষেত্রে, মানে সোজা কথা হচ্ছে যারা স্বাধীনতা চায়, যারা স্বাধীনতা চায়। এখন দেখেন নজরুল যখন এটা লিখছে তখন কেউ ছিল, এটা তো ব্রিটিশদের আন্ডারে ছিল না, নজরুল এইটাই স্বাধীনতা চাচ্ছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস। তাই সিস্টেমটা সুন্দর। কাদের জন্য সৃষ্টি বলেন তো? উনি ভালোর জন্য, বা যাদেরকে অত্যাচার করা হয় তাদের জন্য সৃষ্টি। কাদের জন্য ধ্বংস বলেন তো? যারা অত্যাচারী তাদের জন্য ধ্বংস। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় মানে হচ্ছে কি, আমি কি করি, মানুষকে একত্র করি। কাদেরকে একত্র করি বলেন তো? যারা নির্যাতিত তাদেরকে জন্য আমি লোকালয় বা তাদেরকে একত্র করি। আর শ্মশান, যারা অত্যাচারী তাদেরকে আমি বিরান করে ফেলি, ধ্বংস করে ফেলি, ঠিক আছে। যেমন কোনো অত্যাচারের উপর যদি আপনি কি করেন, প্রতিশোধমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা নেন, তাহলে কাউরে মানে ছাড় দেওয়া যাবে না, সব শেষ। আপনারা মেবি শুনছেন একটা ঘটনা, হাদিসের মধ্যে এরকম একটা ঘটনা আছে যে একজন চোর ধরা পড়ছিল, তো একটা উচ্চ বংশীয় মহিলা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাত কেটে ফেলো।
তো এখন সাহাবারা বলতেছে এত উঁচু বংশীয় মহিলা, এরকে হাত কাটাকায় ঠিক হবে? তো বলতেছিল রাসূল সাল্লাম যে এখানে যদি আমার মেয়ে ফাতেমাও যদি থাকতো তাহলেও আইন চেঞ্জ হতো না, বুঝতে পারছেন? তা আইনটা সবার ক্ষেত্রে যখন সমান থাকে তখন কি হয় না, অন্যায় হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে আইন কি থাকে না, সমান থাকে না। বড় লোকের ক্ষেত্রে একরকম, গরিবের ক্ষেত্রে আরেক রকম আইন হয়, ঠিক না? আচ্ছা, আমি অবসান, নিশাবসান, অবসান মানে বুঝছেন তো? অবসান মানে হচ্ছে কি দিনের অবসান, ঠিক আছে? কার দিনের অবসান বলেন তো? আমি অত্যাচারীর অবসান, অত্যাচারীর যে সাম্রাজ্য এটা আমি কি অবসান করে ফেলবো। নিশাবসান, কার রাতের অবসান বলেন তো? নির্যাতিত যে তার রাতের অবসান মানে তার দুঃখ দূর করবো, বুঝতে পারছেন? আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত শব্দের অর্থ হচ্ছে ছেলে, আর ইন্দ্রাণী মানে হচ্ছে সচি বা ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। ইন্দ্রাণী সুত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জয়ন্তকে, জয়ন্ত। হাতে চাঁদ ভালে সূর্য, ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল, ভাল শব্দের অর্থ, ঠিক আছে? হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। দেখেন, বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা হচ্ছে প্রেমময় রূপ তুলে ধরছে, প্রেমময় রূপ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এটা দ্বারা হচ্ছে প্রেমময় রূপ তুলে ধরছে। আর রণতুর্য দ্বারা হচ্ছে কি জানেন, বিদ্রোহর রূপ তুলে ধরছে। তার মানে দেখেন উনি এমন একটা চরিত্র যার মধ্যে প্রেমময় রূপও আছে, আবার কি আছে, বিদ্রোহী চরিত্রও আছে। কথাটা কি বুঝতে পারছেন? দুইটাই থাকতে হবে আমাদের মধ্যে। আমাদের মধ্যে কঠোরতাও থাকতে হবে, আবার কি কোমলতাও থাকতে হবে, দুইটাই থাকতে হবে। তো দেখেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। আমি বেদুইন, বেদুইন কারা? এরা হচ্ছে আরবের যাযাবর, ঠিক আছে? আরবের যাযাবর। এখন এদের সাথে কেন তুলনা দিচ্ছে স্যার? আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস ওনার আসল নাম হচ্ছে তেমুচিন। মঙ্গোলিয়া নামের নাম শুনছেন না? মঙ্গোলিয়া, এ মঙ্গোলিয়ার তেমুচিন, সরি তেমুচিন, চেঙ্গিস। ওনার হচ্ছে বাগদত্তাকে হচ্ছে অপহরণ করা হয়। তো অপহরণ করার কারণে উনি হচ্ছে ধ্বংসাত্মক, এত বেশি ধ্বংসশালায় বিশ্বের মধ্যে, ওই সময় বিশ্বের 10 ভাগের 1 ভাগ লোককে সে নিজে হত্যা করছে, এই চেঙ্গিস খান বা তেমুচিন, ঠিক আছে? মঙ্গোলিয়া। যাযাবর মানে হচ্ছে যারা মরুভূমিতে ঘুরে, ঠিক আছে? যাদের কোনো ঠিক ঠিকানা নাই, এদের বলছে যাযাবর। এখন দেখেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন কিংবা চেঙ্গিস খান এরা কোনো আইন মেনে কিছু করে না, কোনো আইন মানে না। যেখানেই অন্যায় সেখানেই অ্যাকশন, ঠিক আছে? আবার ওরা নিজেরাও কি করে, অন্যায় করে না। চেঙ্গিস মুসলমান ছিলেন না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, এখানে হচ্ছে দুরন্ত স্বভাব বা দুর্বার স্বভাব। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্ডিস, আমি নিজের ছাড়া কারো কাছে মাথা নত করি না। কথাটা কি বুঝতে পারছেন? আমি আপনারে ছাড়া করি না কাহারা কুন্ডিস মানে আত্মশক্তির উপর বা নিজের উপর কি প্রবল বিশ্বাসের কথা বলতেছে, আমি কারে কেয়ার করি না, ঠিক আছে? আচ্ছা, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, বজ্র মানে বুঝেন তো, মানে বাজ, ঠাড়ার মতো। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এখন আপনি যদি চলাচলের ক্ষেত্রে যদি মানুষের মধ্যে ভয় তৈরি করতে না পারেন, যেমন আপনারা বলতে পারবেন এই লাইনটা কোথায় আছে, যে মানুষের মধ্যে টেরর জাগিয়ে রাখা, এটা হচ্ছে ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। বলতে পারবেন এটা কোথায় আছে? মানুষের মধ্যে টেরর জাগিয়ে রাখা, এটা ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। কেউ বলতে পারলে বলেন, বা এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছিল? আচ্ছা, আমি বজ্র মানে আমি বাজের মতো, ঠাড়া বড়ার মতো, ঠিক আছে? আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান মানে হচ্ছে স্যার উত্তর পূর্ব কোণ, ঠিক আছে? এই যে উত্তর পূর্ব কোণ। বিশান শব্দের অর্থ হচ্ছে বাঁশি, বাঁশি, ঠিক আছে? আর ওঙ্কার মানে হচ্ছে ও একটা ধ্বনি, পবিত্র একটা ধ্বনি, ঠিক আছে? হিন্দু ধর্মীয় লম্বের কাছে। আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। দেখেন, ইসরাফিলের সিঙ্গার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? ঠিক নজরুল কি বলতেছে, আমি কি আমার আগমনের মাধ্যমে পৃথিবী থেকে অত্যাচার হয়ে যাবে, দূর হয়ে যাবে। ইসরাফিলের সিঙ্গার মাধ্যমে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নজরুলের আগমনের মাধ্যমে বা নজরুলের কার্যকলাপের মাধ্যমে কি হবে,
পৃথিবী থেকে কি দূর হয়ে যাবে? অত্যাচার দূর হয়ে যাবে। আচ্ছা, মানুষের মধ্যে টেরর জাগিয়ে রাখা ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আছে। যখন সিরাজ ধরা খায়, মীর জাফর ভয় পায় যে ওর ব্যাপারে কি অ্যাকশন নিবে, তখন ক্লাইভ কিন্তু এই কথাটা বলে, ঠিক আছে, যে মানুষের মধ্যে ভয় যদি না জাগায় রাখেন তাহলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আর দেখবেন এটাই কিন্তু প্রয়োগ করা হয়েছিল অনেক বছর। আচ্ছা, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। পিনাক মানে হচ্ছে শিব, ঠিক আছে, পানি মানে হচ্ছে হাত। পিনাক মানে হচ্ছে শিব, পানি মানে হচ্ছে হাত। ডমরু মানে হচ্ছে কি বলেন তো? ডমরু শব্দের অর্থ হচ্ছে ডুগডুগি, ওই যে আছে ডুগডুগি। আর ত্রিশূল মানে ত্রিশূল। আমি শিবের হাতে ডুগডুগি, এটাই বলতেছে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজের দণ্ড মানে হচ্ছে কি? ন্যায় বিচারকের হাতের লাঠি, ন্যায় বিচারকের হাতের লাঠি। এটা কিভাবে বুঝে নেন? বিষয়টা হচ্ছে এরকম যে ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, শুনছেন না? ধর্মরাজ সবসময় কি করে? অন্যের বিষয়গুলা কি করে? ন্যায় নীতিটা খেয়াল করে। উনি বলতেছে আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ যেমন কি করে? যেভাবে হচ্ছে অন্যের ন্যায় নীতিটা খেয়াল করে, আমি তেমনি ভাবে পৃথিবীতে কোনটা অত্যাচার, কোনটা জুলুম, কোনটা ন্যায়, এই জিনিসগুলা খেয়াল করি। মানে আইনের মানদণ্ডের কথা বলতেছে, ঠিক আছে, আইনের মানদণ্ড। ধর্মরাজের দণ্ড মানে ন্যায় বিচারকের হাতের লাঠি। আমি চক্র, চক্র মানে হচ্ছে এখানে বিধ্বংসী ক্ষমতা বোঝাচ্ছে। চক্র। মহাশঙ্খ, শঙ্খ দ্বারা হচ্ছে মঙ্গলের প্রতীক বোঝাচ্ছে, শঙ্খ। আমি চক্র, মহাশঙ্খ। আমি প্রণব নাদ প্রচণ্ড। বিষ্ণু, এই জিনিসটা নামটা নিশ্চয়ই শুনছেন। বিষ্ণুর হাতে চক্র আছে, শঙ্খ আছে, আরো দুইটা বিষয় আছে, ওইখান থেকে এই জিনিসটা তুলতেছে। আমি চক্র, মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, ঠিক আছে। লেখেন, অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান। নাদ শব্দের অর্থ বুঝুন তো? আওয়াজ। নাদ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। আমি প্রণব নাদ প্রচণ্ড মানে আমি হচ্ছে কি? অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান আমার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, আমি খেপা দুর্বাসা, নিজেকে তুলনা দিচ্ছে কি? আমি খেপা দুর্বাসা। এই খেপা দুর্বাসা হচ্ছে একজন রাগী ঋষি, ঠিক আছে, দুর্বাসা, যে হচ্ছে কি করে? মানুষের রাগ করে করে আবার আগুন দিয়ে জ্বালায় দেয়, এই টাইপের। আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, বিশ্বমিত্রের শিষ্য। এখানে ধরে হচ্ছে ক্রোধের রূপ উন্মোচন, ক্রোধের রূপ উন্মোচন তুলে ধরছে। মানে দুর্বাসা যেমন মানুষকে অভিশাপ দিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, নজরুলের সেম কথাটা বলতেছে আর কি, ঠিক আছে। আমি বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। দাবানল দাহ মানে বুঝেন তো? দাবানল চিনেন তো? এই দাবানলের ইংরেজি কি, কে বলতে পারবেন? দাবানল ঋষি মানে হচ্ছে যে হিন্দুদের অনেকটা হচ্ছে আমাদের যেমন হুজুর টাইপের না, হিন্দু ধর্মের সন্ন্যাসী যারা, এদেরকে বলা হচ্ছে ঋষি, সন্ন্যাসী যারা, ঠিক আছে। আচ্ছা, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, ঠিক আছে। দাবানল শব্দ কি ওয়াইল্ড ফায়ার না? হ্যাঁ, লাভা না, ওয়াইল্ড ফায়ার। হ্যাঁ, আমি দাবানল দাহ। দেখেন, একটা দাবানল ছোট্ট পর্যায়ে উঠে কিন্তু ওইটাই কিন্তু সব ধ্বংস করে দেয়। যেমন রিসেন্টলি কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুরো ধ্বংস হয়ে গেছে দাবানল দাহর কারণে। এইটাই বলতেছে যে কি? আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। দাবানল আগুন যেমন বিশ্বকে কি করে? আগুন দিয়ে পোড়ায় দেয়, ঠিক আমি ওরকম করবো, বিশ্বকে আগুন দিয়ে পোড়ায় দেবো, এটা বলতেছে। এগুলা ম্যাক্সিমাম হচ্ছে রূপক কবিতা, এগুলা সব রূপক কবিতা। আচ্ছা, তারপর দেখেন, আমি উন্মন, এবার একটু প্রেমময় রূপ তুলে ধরতেছে। আমি উন্মন উদাসীর। উদাসী বুঝেন তো? যারা কি কোনো দিকে তাদের মনোযোগ নেই। যেমন এই যে আপনারা এখানে ক্লাসে যারা আছেন, ফার্স্ট একটা কোশ্চেন একটু বলি, স্যার কয় মিনিট ক্লাস হবে? ভাই আপনার তাড়া থাকলে চলে যান, বা আপনারা যদি কেউ দেখতে আসে চলে যান, ঠিক আছে। কয় মিনিট ক্লাস হবে? ক্লাস শেষ না করে বলবো কিভাবে কয় মিনিট ক্লাস হবে? আমরা কি আগে থেকে বলে আসি কয় মিনিট ক্লাস হবে? এমনও হইতে পারে 2 ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, ঠিক না? আচ্ছা, এরপর হচ্ছে অনেকেই আছেন ক্লাস না করে এমন মন্তব্য করবেন যেটা তার পরিচয়কে তুলে ধরে আর কি, যে সে কোন ফ্যামিলি থেকে বিলং করে, কোন ধরনের ফ্যামিলি থেকে, এই বিষয়গুলো তুলে ধরে। আমাদের দেখেন, আমাদের যতই আমরা ঘরের মধ্যে স্ল্যাং বা গালিগালাজ ইউজ করি না কেন, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কখনো এগুলো লিখতে পারি না কেন? এই কমেন্টগুলো তো আমার আত্মীয় স্বজনের কাছে যাবে, ঠিক না? আমার অন্য কোনো লোকের কাছেও যাবে, ঠিক না? তা আমাদের যতই রাগ থাকুক না কেন, ফেসবুকে কমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু শুধু আপনার সম্পর্কে একটা মানুষ মানে খারাপ ধারণা নিবে, ঠিক আছে। যাই হোক,
তাই দেখেন আমি উন্মনমন উদাসী, যেমন আমাদের ক্লাসের মধ্যে যারা উদাসী আছে তারা চলে যান, সমস্যা নেই। আর উদাসীরা কি করে, অন্য কিছু নিয়ে ভাবে না, এটাই বলতেছে আমি উন্মনমন উদাসীর। আচ্ছা বলেন তো এই লাইনটা কোথায় আছে, কেন কবি আজ এমন উন্মনা তুমি, এটা কোথায় আছে বলেন তো, কেন কবি আজ এমন উন্মনা তুমি, এই লাইনটা ফার্স্ট পেপারে কোথায় আছে? গুড, তাহারই পরে মধ্যে আছে। গুড, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, বিধবার একমাত্র অবলম্বন। বিধবার ক্রন্দন শ্বাস মানে বুঝেন যে যখন আর কোনো উপায় পায় না তখন কি করে একটা মানুষ কষ্টে একটা দীর্ঘ শ্বাস নেয়, ঠিক আছে, আর কোনো উপায় না পেয়ে, ঠিক আছে। এইটাই বলতেছে যে আমি বিধবার ক্রন্দন শ্বাস, মানে বিধবার বুকে আমি আশা জাগাই, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির। হুতাশি মানে বুঝেন যারা হতাশ হয়ে গেছে, যারা হতাশ হয়ে গেছে, যেমন 24 ব্যাচের যারা এখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারা খুব হতাশ, তারা কি করবে না করবে। আপনাদেরও হয়তো সামনে এই দিকটা আসবে, নিশ্চিত থাকেন। যা পড়ালেখা করার ইন্টারের আগ মুহূর্তে ভালো করে করেন, অ্যাডমিশনে হাবিজাবি কইরা তাড়াহুড়া করে কোনো পড়া করা যায় না, ঠিক আছে। যাই হোক, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির, মানে কি বিধবা ও হতাশ লোকের দুঃখ অনুভব করতে পারে আমি, ঠিক আছে, এবং তাদের বুকে আশা জাগাই। বিধবা ও হতাশ লোকের কি দুঃখ অনুভব করতে পারি, আর কিন্তু তাদের মুখে আশা। উন্মন মানে হচ্ছে অন্য মন, উন্মন শব্দের অর্থ হচ্ছে অন্য মন, কারণ উদাসী যারা তখন তারা তো সবসময় কি অন্য কিছু নিয়ে ভাবতে থাকে, ঠিক না। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, এটার মানেটা বুঝে নেন। মনে করেন আপনাকে আপনার বাড়ি থেকে তাড়ায় দেওয়া হয়েছে, এই যে নিজের বাড়ি থেকে তাড়া খাওয়া বা নিজের বাড়ি থেকে দূরে থাকা যে একটা কষ্ট, ফর এক্সাম্পল রোহিঙ্গাদের কথা বলতেছে, ঠিক আছে। তো এই দেখেন এই যে নিজের বাড়ি থেকে দূরে থাকার যে কষ্ট, এটার চেয়ে আর বড় কোনো কষ্ট হইতে পারে না। আপনারা একজনের তাড়ায় দিচ্ছেন সেই দিন, যাই হোক সেটা ভিন্ন কথা। তো এটা বলতে দেখেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, যে সমস্ত পথক মানে হচ্ছে কি পথিকের কি করা হয়, যাদেরকে হচ্ছে কি পথবাসী করা হয়েছে, যেসব পথিককে পথবাসী করা হয়েছে এবং ঘর থেকে বঞ্চিত বা দূরে সরানো হয়েছে, তাদের দুঃখ আমি অনুভব করতে পারি। কথাটা কি বুঝতে পারছেন? বুঝা গেছে বিষয়টা, যে আমি যেসব পথিককে ঘর ছাড়া করা হয়েছে তাদের মনের যে কষ্টটা, এই কষ্টটা আমি অনুভব করতে পারি। বুঝা গেছে বিষয়টা, এটাই বলতেছে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, মানে আমি উদ্বাস্তুদের মনের কষ্ট অনুভব করতে পারি। আমার মনে হয় না আপনারা উদ্বাস্তুদের মনের কষ্ট অনুভব করতে পারেন, নাহলে এতটা নির্দয় হইতেন না, ঠিক আছে, আর একটু বেশি নির্দয় হইতেন। আচ্ছা, আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত মানে বুঝেন, অবমানিত মানে হচ্ছে অপমানিত, যাদেরকে অপমানিত করা হয়, ধরেন প্রকাশ্যে আপনাকে কেউ অপমান করতেছে, তো দেখেন মরম মানে হচ্ছে মনের কষ্ট, মরম শব্দের অর্থ মন, ঠিক আছে, মনের কষ্ট। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, দেখেন অন্যের সামনে যদি আমরা অপমানিত হই, দেখেন আমাদের মনের মধ্যে কি মনটা বিষায় ওঠে না, মানে টক্সিক যেটাকে আমরা তিক্ত হয়ে ওঠে না, ওই কথাটা এখানে বলতেছে। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, মানে কি অপরের দুঃখটা আমি অনুভব করতে পারি এবং লাঞ্ছিত লোকের বুকে আশা জাগাই, ঠিক আছে, লাঞ্ছিত লোকের বুকে আশা জাগাই, ঠিক আছে, এটাই বলতে থাকেন। অপরের দুঃখ আমি নিজের মধ্যে অনুভব করতে পারি এবং লাঞ্ছিতদের বুকে আশা জাগাই ও তাদের অধিকার ফিরিয়ে দিই। একটু বুঝতে পারছেন? পথবাসী হচ্ছে যারা পথে বাস করে, যেমন উদ্বাস্তু, যেমন পথ শিশু দেখেন না, পথ শিশু, এদেরকে বলতেছে। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, বুকে গতি ফের মানে বুঝেন, মানে বুকে আশা জাগায় যে না অমুকে আসতেছে, আমরা এই করতে পারবো সেই করতে পারবো, এরকম আশা জাগাইতেছে, ঠিক আছে। আমি একটু অন্যভাবেও ব্যাখ্যা করতেছি, এত ব্যানাল ব্যাখ্যা করে লাভ নেই, বাস্তবতা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। যেমন অনেকে আশা দেখতেছে না যে অমুকে আসতেছে, ঢুকে পড়বে হয়তো বা বের হয়ে যাবে সামথিং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি উত্তর বায়ু মলয় অনিল উদা, আর কি লিখছে রে আল্লাহ রে। আচ্ছা, আমি উত্তর বায়ু, আচ্ছা উত্তরের বায়ু, এটা বুঝছেন তো, উত্তরের বায়ু। এখন দেখেন বাতাস বলতে কিন্তু আমাদের কাছে দক্ষিণের বাতাসটা আমরা অন্যভাবে দেখি। মলয় অনিল, মলয় শব্দের অর্থ হচ্ছে পশ্চিমের পর্বত, পশ্চিমের বাতাস।
উদাস পূর্বী হাওয়া, পূর্বের বাতাস। আমরা বাতাস বলতে দক্ষিণের বাতাসটাকে কিন্তু আমরা অন্যভাবে দেখি, ঠিক আছে? দক্ষিণা বাতাস, ঠান্ডা, স্নিগ্ধ, সামথিং ইত্যাদি ইত্যাদি, এই গুণগুলা সব দক্ষিণা বাতাসের সাথে কানেক্টেড। উনি এগুলার সাথে না, উনি কি বলতেছে দেখেন, আমি উত্তর, পূর্ব এবং পশ্চিমের বায়ু, এটা বলতেছে দেখেন, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী। পথিক কবি মানে বুঝেন বাউল, পথিক কবি মানে হচ্ছে বাউল। আমি পথিক কবির গভীর রাগিনী, মানে বাউলের গানের সুর। বাউলের গানের মধ্যে বাংলাদেশকে বা নিজের দেশকে রিপ্রেজেন্ট করা হয়। উনি এই কথাটাই বলতেছে যে আমি কি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমি পথিক কবির গভীর রাগিনী, ঠিক আছে, বেনু বিনে গান গাওয়া। রাগিনী মানে বুঝছেন, রাগিনী মানে সুর, রাগিনী। বেনু বিনে গান গাওয়া মানে বাঁশিতে গান গাওয়া। পথিক কবির গান বলতে কি বোঝাচ্ছে, সাধারণত বাউল বা এরা যারা আছে, যারা কি রাস্তা রাস্তায় গান গায়, এটাই আর কি গ্রাম শিল্প, যেটাকে আমরা বলি লোকশিল্প টাইপের। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া, গ্রামের কালচার, ঠিক আছে। অনিল শব্দের অর্থ বাতাস, অনিল শব্দের অর্থ, এটা নিজেদের তুলনা দিচ্ছে যে আমি হচ্ছে উত্তর পূর্ব বাতাস এবং আমি কি বাউলের গানের সুর, বাস এতটুকু বলতেছে। উত্তর পূর্ব বাতাস দ্বারা কি বোঝাচ্ছে, নিজের অস্তিত্বটাকে সর্বদিকে আছে। বাতাসের অস্তিত্ব যেমন আমরা সর্বদিকে পাই, নজরুলও সেম কথা বলতেছে, আমার অস্তিত্বটা কি সব দিকেই আছে। আর বাউলের গানের সুর দ্বারা কি বোঝাচ্ছে, সে তার নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করে। বাউলের গানের মধ্যে যেমন নিজের দেশত্ববোধটা তুলে ধরে, নজরুলও সেম তার মধ্যে কি দেশত্ববোধ বা দেশপ্রেমটা তুলে ধরতেছে। এটাই মলয় শব্দের অর্থ বাতাস। ঢাবিতে কোশ্চেন আসছে কি জানেন, ঢাবিতে কোশ্চেন আসছে হচ্ছে এই যে এই দুই লাইন তুলে দিয়ে এই লাইনটা তুলে ধরছে, দুইয়া বলতেছে এখানে বাতাস শব্দের কয়টা প্রতিশব্দ আছে, এটা আসছে পরীক্ষায় ঢাবিতে। যে এই উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া দিয়া বলতেছে এখানে বাতাস শব্দের কয়টা প্রতিশব্দ আছে। তো দেখেন বাতাস শব্দের একটা প্রতিশব্দ হচ্ছে বায়ু, তারপর দেখেন অনিল, অনেকে মলয় দিচ্ছে, এটা ভুল। তারপর কি এই যে হাওয়া, দেখছেন তিনটা প্রতিশব্দ আছে। এটা ঢাবির পরীক্ষায় আসছিল মেবি 2023 বা 22 মনে হয় আসছিল এটা। আমি আকুল নিধাক্তি আসা, আকুল মানে বুঝছেন তো, যেটাকে আমরা বলি ব্যাকুল। পূরবী মানে পূর্ব, পূরবী শব্দের অর্থ পূর্ব, পূর্ব। আমি আকুল নিদাগ তিয়াসা, তিয়াসা মানে বুঝেন তৃষ্ণা, আর নিধাগ মানে হচ্ছে তীব্র, তীব্র। তাহলে কি বুঝাচ্ছে বলেন তো, দেখেন আমি আকুল নিধাগ তিয়াসা মানে আমি গ্রীষ্মের তীব্র তৃষ্ণা। আচ্ছা, গ্রীষ্মের তীব্র তৃষ্ণায় বলেন তো পানির প্রয়োজন হয় কিনা, হয় না? তেমনি ভাবে হচ্ছে নজরুল বলতেছে যে অত্যাচারীদেরকে দূর করা বা দেশে শান্তি ফিরে আনা ইত্যাদির জন্য কি আমি এরকম তীব্র বিষয়, তীব্র প্রয়োজনীয় বিষয়। গ্রীষ্মের তৃষ্ণা দূর করার জন্য যেমন তীব্র প্রয়োজন পানি, নজরুল নিজেকে দেশের জন্য তীব্র প্রয়োজন এরকম কিছু বুঝাচ্ছে। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, ঠিক আছে, সূর্যের প্রখরতা, সূর্যের প্রখরতা। আমি মরুনির ঝড় ঝরঝর, আমি মরুর ঝর্ণাধারা। এই দেখেন মরুভূমির মধ্যে যদি একটা ঝর্ণাধারা যদি থাকে তাহলে তার কদরটা কেমন থাকবে, মানে তার মূল্যটা কেমন থাকবে, অনেক বেশি। নজরুল নিজেকে সেটার সাথে তুলনা দিচ্ছে, আমি মরুনির ঝড় ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। শ্যামলিমা ছায়াছবি মানে কি সবুজ গাছপালার সমারোহ। এখন দেখেন এখানে পুরা প্যারাডক্স, প্যারাডক্সটা কিভাবে এখানে বুঝাচ্ছে কি দেখেন, সে হচ্ছে তীব্র তৃষ্ণা এবং সে প্রচুর গরম, যে জিনিসটা বুঝাচ্ছে মানে তীব্র তৃষ্ণা বা সবকিছু কি করে দেয় একবারে পুরা খা খা শূন্য করা, রৌদ্রের তেজ, এগুলো বুঝাচ্ছে। দ্বিতীয় লাইনে দেখেন কি বলতেছে, সে হচ্ছে মরুর ঝর্ণা দ্বারা, আবার সে কি করে সবুজ শ্যামলিমা ইয়া করে, দেখছেন পুরা প্যারাডক্স, এক লাইন পজিটিভ এক লাইন নেগেটিভ, এটাই হচ্ছে এই কবিতার বৈশিষ্ট্য। হ্যাঁ, একটা সুন্দর একটা কথা বলছেন যে এক কি বলে যে কবিদের মন মানসিকতা এমন ছিল যে যতক্ষণ না বুঝতে পারে, রাইট, আসলে এরকমই অনেকটা। আমি মরুনির ঝড় ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া। আচ্ছা দেখি একটা সহজ একটা কোশ্চেন করে আপনাদেরকে, দেখি বলেন তো এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? ঝড় ঝরঝর মানে নির্ঝর মানে ঝরতেছে, নির্ঝর শব্দের অর্থ ঝরা, পানি ঝরে না, ঝরা পানি ঝরে না, পানি ঝরে, এটাই বলা হচ্ছে। এশিয়ার সর্ববৃহৎ মরুভূমির নাম কি? হ্যাঁ কি বলতেছেন, শিওর? বুঝছেন, সহজ কোশ্চেন ভুল করে রাখছেন। পারিলেন না,
আচ্ছা বলে দিই, এশিয়ার সর্ববৃহৎ মরুভূমির নাম হচ্ছে কি গোবি মরুভূমি, ঠিক আছে, এটা পারলেন না। আচ্ছা এবার একটা সহজ কোশ্চেন, হ্যাঁ গোবি মরুভূমি, রাইট, দুবাইয়ের একজন বলছেন। আচ্ছা বলেন তো পৃথিবীতে তো মহাদেশ আছে কয়টা? 7টা, ঠিক না? মহাদেশ আছে। আচ্ছা খুব সহজ ভাবে বলেন তো পৃথিবীতে মহাসাগর আছে কয়টা? আচ্ছা ঠিক আছে, যাক যাক, পার্সেন্ট পার্সেন্ট, গুড। এই মহাসাগর 8টা, কি বলেন? মহাসাগর আছে 5টা আর মহাদেশ হচ্ছে কি 7টা। আচ্ছা যাই হোক, আমি মরুনি ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। আচ্ছা আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস হচ্ছে একটা গ্রিক এক দেবীর নাম, ঠিক আছে, অরফিয়াস। আমি দেখেন কি বলতেছে, আমি অরফিয়াসের বাঁশরি। আপনারা হ্যামিলনের গল্প পড়ছিলেন, মনে আছে? হ্যামিলন, হ্যামিলন বাঁশি বাজায়, তারপর কি জানি হয় কি, ইঁদুরগুলা সব সব সম্মোহিত হয় সামথিং ইত্যাদি ইত্যাদি। তো এই যে অরফিয়াস হচ্ছে একটা চরিত্র যে কি করে, গ্রিক দেবতা, গানের দেবতা বা গানের বাদক যাই বলি না কেন, ঠিক আছে, যার বাঁশিতে বাঁশির সুরে সবাই কি মূর্ছিত বা মানে বিমোহিত হয়ে যায়, এটা বলছে। দেখেন আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস দ্বারা এখানে কি বোঝাচ্ছে, যে বাঙালি জাতিকে আমি কি করতে চাইতেছি, বিদ্রোহের অগ্নিমন্ত্রে জাগাতে চাচ্ছে, ঠিক আছে। অরফিয়াস তো হচ্ছে গানের, আর উনি কি করতে চাইতেছে, দেখেন বাঙালি জাতিকে বিদ্রোহের অগ্নিমন্ত্রে জাগাতে চাচ্ছে। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, মানে উত্তাল সমুদ্র। মহাসিন্ধু মানে বুঝেন তো, উত্তাল সমুদ্র। মহাসিন্ধু উতলা, সিন্ধু মানে নদী, উত্তাল সমুদ্রকে আমি কি করে ঘুম ঘুম করে দিই, মানে উত্তাল সমুদ্রকে আমি কি করে দিচ্ছি, কি করে দিচ্ছি, কি ঘুম ঘুম, বা এটা কি বলে, তারে কি বলে, শান্ত করে দিচ্ছি। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম মানে হচ্ছে সব প্রতিকূলতাকে কি করে দিচ্ছি, প্রতিকূলতা, সব প্রতিকূলতা কি করে দিচ্ছি, সমাধান করা, ঠিক আছে, বা সব প্রতিকূলতা দূর করা, কথা লিখতেছি আমরা, দূর করা। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, পৃথিবীতে যত প্রতিকূলতাই দেখা যাক না কেন সে কি আমি দূর করে দেবো, এটাই বলতেছে। দেখেন মহাসিন্ধু উতলা, কি হয় ফেসবুকে আবার সিগন্যাল নাই নাকি, একটু দেখতেছি আমি। আপনার ফোন দিন তো। আচ্ছা এখন ঠিক আছে। ও আচ্ছা, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, ঠিক আছে, মানে কি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। নিঝুম শব্দের অর্থ মানে বুঝেন তো, নীরব, নীরব মানে অকৃত্রিম ভালোবাসা দিয়ে পৃথিবীকে আমি শান্ত করে দিই। কথাটা কি বুঝতে পারছেন? অকৃত্রিম ভালোবাসা দিয়ে পৃথিবীকে আমি শান্ত করে দিই, ঠিক আছে, ঘুম চুমু দিয়ে করি আমি নিখিল বিশ্ব নিঝুম। আসলে কিন্তু দেখবেন যে অনেক কিছু আছে আপনি মানে কি ভালোবাসা দিয়া বা কথা বলে সমাধান করা যায়। কথা বলে আপনি কারো কাছে সরি বললেন কোনো একটা অপরাধ করার কারণে, এই সরি বললে কিন্তু অনেক অপরাধ কি মাফ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যদি ঠেড়ামেরা বসে থাকেন বা সরি না বলেন বা নিজের ভুল যদি স্বীকার না করেন, তাহলে কি বিপদ আরো বাড়বে। যাই হোক, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায়, পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায়। আর তান মানে হচ্ছে সুর, মানে আমার বাঁশির সুরে সবাই সব ভুলে যাবে, আমার বাঁশির সুরে সবাই সব ভুলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, ঠিক আছে, আমার বাঁশির সুরে সবাই সব ভুলে যায়, মানে আমার কথার কি মান্য করে নেয়। আর আমি শ্যামের হাতের বাঁশরি, এখানে শ্যামের হাতের বাঁশরি দ্বারা বোঝাচ্ছে কোমল ও প্রেমময় রূপ, নজরুলের কোমল ও প্রেমময় রূপ, ঠিক আছে। আচ্ছা, মম বাঁশরীর টানে পাশরি, ঠিক আছে, আমার বাঁশির সুরে সবাই সব ভুলে যায়, আমি শ্যামের হাতের বাঁশরি, কোমল ও প্রেমময় রূপটা তুলে ধরছে। এবার দেখেন, এবার তার রাগান্বিত রূপটা তুলে ধরছে, রাগান্বিত রূপটা, রাগান্বিত রূপ। আচ্ছা, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি যখন রেগে যাই ছুটি মহাকাশ ছাপিয়া, মানে সব বাধা অতিক্রম করে চলে যাওয়া, কি বলে বাধা অতিক্রম করে যাওয়া, এটাই বলতেছে। মহাকাশের যত যত বড় বাধাই আসুক না কেন আমি কিছু কেয়ার করি না। আমি রুশে উঠি যবে, রুশে উঠা মানে রাগ করা, রুশে উঠা মানে হচ্ছে রাগ করা। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায়
কাপিয়া, ঠিক আছে। আমার ভয় দোজকে আগুন নিভে যায়। আরে ভাই, দোজকে আগুন নিভে যাওয়া মানে কি বলেন তো? দোজকে আগুন নিভে যাওয়া তো এটা পসিবল না, ঠিক না? আসলে বোঝাচ্ছে আমাকে দেখে সবাই ভয় পায়, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। দেখেন, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া, মানে এখানে সবাই যে তাকে ভয় বা ভীত হওয়া এই জিনিসটা তুলে ধরছে। যত প্রতিকূলতায় আসুক না কেন নজরুল এগুলোকে কেয়ার করে না। আমি রুশি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া, মানে কেঁপে 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 নিভে যায়, এটা বলতেছে। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, বিদ্রোহী বাহী মানে হচ্ছে বিদ্রোহের বার্তা বহন করি, বিদ্রোহের বার্তা বহন করি, মানে সারা বিশ্বে সে কি করে? বিদ্রোহের বার্তা ছড়িয়ে দেয়, সারা বিশ্বে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দেয়, বুঝতে পারছেন? আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, মানে সমগ্র বিশ্বে আমি বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিই। যেমন আপনাদের মনে আছে যে আপনারা স্ট্যাটাস দিচ্ছিলেন যে লেখাপড়া করতে পারবো না, কোথাও কোনো আন্দোলন টান্দোলন হলে বললেন যাইতে পারবো, ঠিক আছে, এই টাইপের। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামকে একটা চরিত্র যে হচ্ছে দেখেন এখানে লেখা আছে এরকম, পরশুরাম হচ্ছে একটা চরিত্র যে কেউ নিজের মারে হত্যা করছে, ক্ষত্রিয়দেরকে দমন করছে, কতবার? 21 বার দমন করছে, ওটা দেখেন। আমি পরশুরামের কঠোর কুঠার, ঠিক আছে। এখানে বোঝাচ্ছে হচ্ছে বীরত্বের ধরন ও সংগ্রামী চেতনা। সংগ্রামী চেতনা বলতে কি? টিকাটা দেখেন ভালো করে। পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, সে কুঠার দিয়া মারে হত্যা করে, ঠিক আছে। 21 বার ক্ষত্রিয়দেরকে নিধন করে। ক্ষত্রিয় হচ্ছে হিন্দুদের একটা জাতি, ক্ষত্রিয় যোদ্ধা টাইপের জাতি, মানে সে 21 বার ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক আছে, এটাই বলতে থাকেন। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, মানে বিশ্ব থেকে কাদেরকে দূর করব? ক্ষত্রিয়দেরকে দূর করব। আনিব শান্তি শান্ত উদার, পৃথিবীতে কি ফিরে আনবো? শান্তি ফিরে আনবো, শান্ত ফিরে আনবো এবং উদারতা ফিরে আনবো, তিনটা জিনিস। বিশ্ব থেকে যুদ্ধ দূর করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবো, বুঝতে পারছেন বিষয়টা? নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্দে, হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, অবতার মানে হচ্ছে প্রতিনিধি টাইপের ধরেন, অবতার। আমরা যেমন ফেরেশতাদেরকে একটা অবতার বলি না, এই টাইপের প্রতিনিধি ধরেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি হল বলরাম স্কন্দ, হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, আর বলরাম স্কন্দ মানে হচ্ছে বলরামের কাঁধে, স্কন্দ মানে হচ্ছে কাঁধ, কাঁধ। আমি হল বলরাম স্কন্দে, মানে আমি বলরামের কাঁধের লাঙল। কি করছে বলরাম দেখেন, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, বিশ্ব থেকে যত অধীনতা আছে, যত গোলামি আছে সব আমি দূর করে ফেলবো। আমি উপাড়ি, উপাড়ি মানে বুঝছেন উপড়ে ফেলা, উপড়ে ফেলা। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, নতুন সৃষ্টির অনুপ্রেরণায় আমি বিশ্ব থেকে কি করব? অবহেলা, কি বলবো? অধীনতা দূর করব। কি বলতেছি? নতুন সৃষ্টির অনুপ্রেরণায়, নতুন সৃষ্টির অনুপ্রেরণায়। যেমন দেখেন আপনারাই কিন্তু কি করতেছেন? অনেক কিছু উপড়ায় ফেলতেছেন না এখন, কি বলেন? নতুন কিছু তৈরির আকাঙ্ক্ষায় অনেক কিছু আপনারা উপড়ায় ফেলতেছেন না, থাকতে দিচ্ছেন না, ইত্যাদি এই টাইপের। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণায় আমি বিশ্ব থেকে কি করব? অধীনতা দূর করব। মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে কি? যুদ্ধ, রণ শব্দের অর্থ কি? যুদ্ধ, মানে যুদ্ধ করতে করতে মহাবিদ্রোহী ক্লান্ত হয়ে গেছে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আমরা? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, এটাই বলতে থাকেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হবে? যবে, যবে শব্দের অর্থ হচ্ছে যখন, যবে, যবে উৎপীড়িতের ক্রন্দন, উৎপীড়িত মানে বুঝেন? উৎপীড়িত শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত, নির্যাতিত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে বুঝেন তো? কান্নার ধ্বনি। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে নির্যাতিত হবে না। কি সোজা কথা বলতে কি বোঝাচ্ছে? নির্যাতিতের কান্না থাকবে না, বা মানুষ নির্যাতিত হবে না, মানুষ নির্যাতিত হবে না। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ শব্দের অর্থ হচ্ছে বলি দেওয়ার অস্ত্র। বলি মানে বুঝেন স্যার? বলি শব্দের অর্থ বুঝেন? বলি দেওয়া,
এক কোপে ফালায় দেয় না, এই টাইপের। অত্যাচারীর খড়গ কৃপান, কৃপান শব্দের অর্থ হচ্ছে তরবারি, বলি মানে জবাই না, তরবারি মানে অত্যাচারীর হাতে কোনো ক্ষমতা থাকবে না, বুঝতে পারছেন? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। ভীম রণভূম মানে বলতে পারি আমরা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। আসলে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে পৃথিবী, ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে পৃথিবীকে, ঠিক আছে? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, ঠিক আছে? বিদ্রোহী মানে অত্যাচারী মূলোৎপাটন, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, আমি সবসময় বিদ্রোহ করে যাব, যখনই কেউ অন্যায় করবে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। মূলোৎপাটন মানে হচ্ছে একেবারে ধ্বংস করে ফেলা, এটাই বলেছে মূলোৎপাটন, ঠিক আছে? আচ্ছা, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি, চির বিদ্রোহী আমি সবসময়ের জন্য বিদ্রোহী, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মমশির মানে অন্যায় অবসানের জন্য একাই মাথা উঁচু করে দাঁড়ানো, অন্যায় অবসানের জন্য কি করা, একাই মাথা উঁচু করে দাঁড়ানো। আপনার সাথে কে আছে না আছে সেটা দেখার দরকার নাই, আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করতেছি অন্যায়ের বিরুদ্ধে, এইটাই আর কি। আচ্ছা, এবার আপনাদের বিদ্রোহী কবিতা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। স্যার কি বলতেছেন স্যার? এই যে দেখেন বলতেছেন ভিডিও আটকে যায়, ঠিক না? ভিডিও মাঝে মধ্যে হচ্ছে আটকে যায়। আমরা বলেন যে সর্বোচ্চ গতির স্পিড দিয়ে পরে আমরা চালাই। আপনারা জানেন বাংলাদেশের যে ইন্টারনেট স্পিড এটা হচ্ছে 136তম ইন্টারনেট স্পিড, 137টা দেশের মধ্যে আমার জানা মতে। বাংলাদেশের পরে মনে হয় আফগানিস্তানের অবস্থান, ঠিক আছে? আমরা তো ডিজিটাল বাংলাদেশে আছি, ইন্টারনেট স্পিডটা মারাত্মক লেভেলের আমাদের, ঠিক আছে? তো সবাই আটকায় কিনা জানি না, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ঠিক, আবার আমাদের এখান থেকে অনেক সময় আটকে যেতেই পারে, খুবই স্বাভাবিক, ঠিক আছে? অল ক্লিয়ার না? আচ্ছা, শির শব্দের অর্থ হচ্ছে মাথা স্যার। কবিতা পড়ানোর পরে আচ্ছা এই কবিতাগুলো পড়ার ক্ষেত্রে জাস্ট যেটাই আসুক সৃজনশীল, কথা একটাই, কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ঠিক আছে? আচ্ছা, যেমন আপনার উনি কি করছে বলেন তো, যখন ওনার রাগের রূপ, যে রাগর রূপ, রাগ মানে রাগত রূপ যেটাকে আমরা বলি, উনি কি বলছে, উনি রাগান্বিত হলে কি করে, মহাকাশ ছেপে যান, ঠিক না? মহাকাশ ছুটে যান, মহাকাশ ছুটে যায় মানে মহাকাশ কে করেছে। ওনার প্রেমময় রূপ কেমন তুলে ধরছে বলেন তো, ওই যে আমি শ্যামের হাতের বাঁশরি, প্রেমময় রূপ যদি আমরা বলি কি, শ্যামের হাতের বাঁশরি, ঠিক আছে? শ্যামের হাতের বাঁশরি। সোজা কথা হচ্ছে যাই আসুক না কেন মোটামুটি হচ্ছে এখানে 90% শব্দ এমন থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। পরশুরাম কি করছে, ক্ষত্রিয়দেরকে ধ্বংস করছে। উনি কাদের বিরুদ্ধে লাগছে, যারা মাজলুম বা যারা জালেম বা যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে লড়াই করতেছে। বিদ্রোহী কখন শান্ত হবে, যখন পৃথিবীতে অত্যাচারের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো অত্যাচারীর হাতে যখন কোনো ক্ষমতা থাকবে না, তখন বিদ্রোহী শান্ত হবে, ঠিক আছে? বিদ্রোহী দৃঢ়চেতা কেমন, হিমালয় পর্যন্ত তাকে দেখে মাথা নত করে। মানে এইগুলা কেন বোঝাচ্ছে, পৃথিবীতে ওই সময় যুদ্ধ চলতেছিল, চরমভাবে অন্যায় হচ্ছিল, এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ এই কবিতাটা লেখা হয়েছে, ঠিক আছে? স্যার একটু সামারি বলতে কেমন সামারি? আচ্ছা আমরা আসতেছি, দাঁড়ান, আপনাদের কবিতার পেছনে দেখবেন একটা ইয়ে আছে। শোনেন, কলেজের মধ্যে সিকিউতে নাম্বার পান না, এটা মোটো টেনশনের বিষয় না, এটা মোটো আমাদের নিয়ম অনুসারে লিখলেও নাম্বার পাবেন না, কারণ সিকিউ ঠিক মতো খাতাই দেখা হয় না কলেজে, বোর্ডে আবার আপনারা নাম্বার পাবেন। আচ্ছা আপনারা কলেজে কেউ 95 পাইছেন এ পর্যন্ত? 95 বা 98 এরকম পাইছেন কেউ কলেজে, বা 90 পাইছেন কিনা কলেজের পরীক্ষায়? 60 পাইছেন, 87 পাস করেন কোনো মতে। আচ্ছা কেউ পান না। বোর্ডের মধ্যে কিভাবে একটা স্টুডেন্ট দুই পেপার মিলিয়ে হচ্ছে 190 পাচ্ছে, 185 পাচ্ছে, চিন্তা করেন বোর্ডের মধ্যে তাহলে কিভাবে পাচ্ছে? বোর্ডে খাতাটা অনেক ফ্লেক্সিবলি দেখে বোর্ডে।
আর কলেজের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খাতা ঠিক মতো দেখেই না। আর বাংলার তো আরো আগে না, কেন? কারণ এটার তো এক্সাক্ট কোনো অ্যান্সার নেই বাংলার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি দেখেন ওভারঅল হচ্ছে কি 4-এ 3 দেয়, 3-এ 2 দেয়, একটা সারাংশ সারমর্ম লিখলে 10-এ 5 দেয় বা সর্বোচ্চ 6 দেয়। ম্যাডাম এখানে ভুল কোথায়? এখানে ভুল হয়েছে। ফার্স্ট পেপারে বলেন, ফার্স্ট পেপারে পাইছেন এখানে ভুল হয়েছে, তা আপনি একটা ঠিক করে লিখে দেন, না এটা আমি পারব না, ঠিক আছে? তো কলেজে সিকিউতে নাম্বার পাওয়া না পাওয়াটা এটা টেনশনের কোনো কারণ না, এটা কারণ আপনার খাতায় ঠিক মতো দেখা হয়নি, আপনি শুধু উপস্থাপনা ঠিক আছে কিনা ওইটা দেখেন। হ্যাঁ, ওই যে বাংলায় নাকি পেজ কাউন্ট করে, যে অন্তিকের একটা ভিডিও দেখছিলাম যে এই দাড়ি পাল্লায় মাপতেছে, যত পেজ তত নাম্বার। না, নতুন করে কোনো পরিবর্তনে আসবে না, ওইটা চিন্তা করে না, আগের মতোই দেখবে। মনে রাখবেন আপনাদের আনন্দের সময় আছে আর 4 মাস। এই যে এইচএসসি পর্যন্ত যত পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষাগুলোর মোটো হচ্ছে আপনাকে পাশ করানো। এরপরে জীবনে যত পরীক্ষা দিবেন সব পরীক্ষার মূল মন্ত্র হচ্ছে আপনাকে ফেল করানো। এইচএসসি আর অ্যাডমিশন এক না, ঠিক আছে? এইচএসসিতে আপনি হিউজ নাম্বার পাবেন, হিউজ নাম্বার, ঠিক আছে? কিন্তু এরপরে আপনি জীবনে যত পরীক্ষা দিবেন সব পরীক্ষার উদ্দেশ্যে আপনাকে ফেল করানো। কিন্তু আমাদের বাচ্চারা এইচএসসি চিন্তাটা না অ্যাডমিশনে ছাড়তে পারে না। এই অ্যাডমিশনে মনে করেন ওই দিন আমার একজন নক দিয়ে বলতে, স্যার একটা ক্লাস নেন বাংলা যেখান থেকে পরীক্ষা সব কমন পড়বে। কেমন বিরক্তিকর লাগে বলেন। ওকে স্যার, হ্যাঁ 70-75 উপরে পান না। আচ্ছা, বিদ্রোহী কবিতা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। আমি জানি এই কবিতাটা পড়তে আপনাদের কাছে মানে তেমন একটা বেশি ভাল লাগে না ভাই, পড়ালেখা করতে আসলেই কারো ভাল লাগে না, আর বাংলা তো আরো আগে ভাল লাগে না, ঠিক আছে? কি করবেন, যেহেতু সাবজেক্ট আছে আর আমার দাঁড়া করাই দিচ্ছে এসিএস, কিছু করার নাই। আমি বলি ভালো না লাগলে একটু মাইনা নেন আর কি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো শুরু করি আমরা। আচ্ছা, এখন বিদ্রোহী কবিতা সম্পর্কে আরো যে বিষয়গুলো, ঠিক আছে, সৃজনশীলে 6 দেয়, এই তো অনেক কিছু দেয়। আচ্ছা, আমার অনেক আক্ষেপ মনে হইতেছে কি কারণে। আচ্ছা স্যার, আপনাদের জন্য এই দেখেন এগুলা আবার ব্যাখ্যা করে আলাদা করে দেওয়া আছে, এগুলা আবার আলাদা করে আপনাদের জন্য দিয়ে দিচ্ছে। শুধু স্লাইড পড়বেন, একটু পারবেন? একটু পারবেন? আলাদা করে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা লাইনের মূল কথাগুলো কি, একটা প্যারা এইটার মূল কথাগুলো কি, ঠিক আছে? এগুলো পড়বেন একটু কষ্ট করে। দেখছেন যে আমি দুর্বার, সামথিং, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। এই আচ্ছা, এবার দেখেন এইটা হচ্ছে একটু অ্যাডমিশন টাইপের, এইটা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিশন। দেখেন এই যে কবি নিজেকে কি বলছে দেখেন, আমি কি সামথিং গোড়া ডিম, দেখেন যে আমি সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড, আমি বিশ্বামিত্রের শিষ্য, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা। এগুলো হচ্ছে অ্যাডমিশন টাইপের। আপনারা এইচএসসিতে এটা না জানলেও চলবে, তবু বোনাস হিসাবে দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, কোনটা লাগবে? আচ্ছা দেখেন, এবার দেখি আমরা বিদ্রোহী কবিতাটা হচ্ছে অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, ঠিক আছে? বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় কবিতা। আর দেখেন এটা আত্মজাগরণ, এই কবিতার মূল কথা হচ্ছে আত্মজাগরণ। মূল লাইন কোনটা? ওই যে মনে আছে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এটা হচ্ছে মূল লাইন। অবশ্যই কবি পরিচিতি থেকে কোশ্চেন থাকতে পারে, অবশ্যই, ঠিক আছে? বোর্ড আমাদেরকে বলে দেয় নাই যে আমি এখান থেকে করব বা আমি এখান থেকে করব না। এবারে যে ঢাকা ভার্সিটি বি ইউনিটের কোশ্চেন আসছে, মানে এইটা 24 ব্যাচের জন্য পারাটা অনেকটা মানে কি বলবো মুশকিল, টোটালি আনপসিবল 24 ব্যাচের জন্য। ইভেন আপনারাও ঠিক মতো পারবেন না। এবারে বি ইউনিটের যে কোশ্চেন আসছে মানে শূন্য স্থান দিয়ে রাখছে, শূন্যস্থান। যেমন মনে করেন অপরিচিত গল্পের একটা লাইন নিয়ে আমি বললাম যে মামা নিজেকে অত্যন্ত চতুর বলিয়া ড্যাশ করেন, ঠিক আছে? অভিমান দিলাম, কটাক্ষ করেন, তারপর পণ্ডিত মনে করেন, তারপর হচ্ছে মনে করেন যে কি দেওয়া যায়, নিজেকে হচ্ছে চালাক মনে করেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন। তো এইটা 24 ব্যাচের জন্য পসিবলই ছিল না, 25 ব্যাচ আপনাদের জন্য পসিবল না। ভালো করে পড়ে নেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কবিতা সগর্ব নিচের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটেছে। দেখেন এটা মূলত উপনিবেশিক শাসন যারা ব্রিটিশ যারা
ব্রিটিশদের বিরুদ্ধে এই কবিতাটা লেখা হয়েছে, ঠিক আছে। আর এই কবিতার মধ্যে হচ্ছে তিনি নিজের ক্ষোভ ও বিদ্রোহ মনোভাবটা তুলে ধরছে। কবির সকল, এই যে মূল কথাটা আসছে, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, পুরাণের শক্তি, মানে ওই যে হিন্দুদের বিভিন্ন চরিত্র, এই বিষয়গুলো উনি তুলে ধরছে, আর কিছুই না। সোজা কথা হচ্ছে এইটা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হচ্ছে তিনি বিভিন্ন চরিত্রের কথা তুলে ধরছে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। স্যার মাত্রাবৃত্ত মানে কি? সোজা বাংলায় বললে এক লাইনের সাথে আরেক লাইনের যে মিল থাকাটা, এটাকে আমরা বলি হচ্ছে মাত্রাবৃত্ত। এক লাইনের সাথে আরেকটা লাইনের মিল থাকাটা, ঠিক আছে। বিদ্রোহী কবিতার মধ্যে দেখবেন এক লাইনের সাথে আরেকটা লাইনের মিল আছে, ছন্দগত মিল আছে, এইটাই। আর এটা 1921 সালে লেখা হয়েছে। 2021 সালে ডিসেম্বরে বিদ্রোহী কবিতা 100 বর্ষ পূরণ হয়েছে। এগুলা সামথিং ইত্যাদি করার ডিম লাগবে না। শব্দার্থগুলা এই দেখেন, শব্দার্থগুলা ভাল শব্দের অর্থ কি, ধর্মরাজ দ্বারা কি বুঝাচ্ছে, যুধিষ্ঠির, দাবানল দ্বারা কি বুঝাচ্ছে, ইত্যাদি ইত্যাদি করার ডিম, এগুলা পড়তে পারবেন। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটাই হচ্ছে বিদ্রোহী কবিতার মূল কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। শুনেন, লাইনের টু লাইন মিল থাকলে, যেমন দেখেন ওইটা হচ্ছে মাত্রাবৃত্ত হয়, লাইন টু লাইন না মিল থাকলে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ হয়। এতটুকু আপনাদের পরীক্ষায় এটা আসবে না, এলে আর দেখাচ্ছি না। এবার দেখেন টিকাগুলো লাগবে, এই যে টিকাগুলো, এগুলো লাগবে পরীক্ষার টিকাগুলো, ঠিক আছে। বিরক্তিকর এই টিকাগুলো পড়া। এবার হচ্ছে এগুলা অনুধাবনমূলক কোশ্চেন স্যার, এগুলো হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। শুধু এটা ইন্টারের জন্য না, আপনারা যদি ঢাবিতে বাংলা দেন তাহলেও কিন্তু এই অনুধাবন এগুলা লাগবে আপনাদের। যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, তুর্য দ্বারা কি বুঝাচ্ছে, ইসরাফিলের সিঙার মহাহুঙ্কার দ্বারা কি বুঝাচ্ছে, আমরা ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করছি, আপনারা আরেকটু ডিটেলস পড়ে নিয়েন, ঠিক আছে। অক্ষরবৃত্ত একটা কবিতার ছন্দের নাম স্যার। তাহলে বিদ্রোহী শেষ। বিদ্রোহী থেকে কোনো কোশ্চেন আছে? এগুলা স্যার আপনাদের নিজেদের পড়া। এগুলা এই যে সৃজনশীল লেখা নিয়ে বলছিলেন স্যার, সৃজনশীল, ঠিক আছে, যে আমরা সৃজনশীল পারতেছি না কেন, সৃজনশীল, ঠিক আছে। আসল কথা দেখেন, একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা, এই যে এই কেরামত আলী, এই জিনিসটা দরকার। মনে করেন আমাদের একটা সৃজনশীলের মধ্যে দিল যে বিদ্রোহী কবিতার কোন জায়গার সাথে এটা সাদৃশ্য আছে, একটা উদ্দীপক দিল, উদ্দীপক দিয়া পরবর্তীতে বলতেছে যে এই কবিতার সাথে উদ্দীপকের কোন ক্ষেত্রে সাদৃশ্য আছে। তো আমরা কি করি জানেন, আমরা হচ্ছে লেখা আসি হচ্ছে হ্যাঁ উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্য আছে। ভাই কোন দিকে সাদৃশ্য আছে, ঠিক আছে, কোন দিকে সাদৃশ্য আছে? শব্দার্থের মধ্যে দেখেন পরশুরাম কে, আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে আমাদের কোন দিকে সাদৃশ্য আছে। কথাটা কি বুঝতে পারছেন? যেমন এই দেখেন, উদ্দীপকের শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষকের ধ্বংস নিশ্চিত করার ক্ষেত্রে কি আছে, সাদৃশ্য আছে। আপনি জাস্ট এতটুকু ঠিক মতো লিখতে পারলে বোর্ডে 3-এ 3 পাবেন, এতটুকুই। আপনার পুরাটা সাররা পড়বে না, আপনাকে 3 প্যারায় সাজায় লিখতে হবে, 3 প্যারায়, আর অবশ্যই প্রথম লাইনে আপনাকে তুলে ধরতে হবে, ঠিক আছে। মনে রাখবেন, পরীক্ষার খাতায় বেশি নাম্বার পাওয়ার উপায় হচ্ছে অ্যান্সারটা আগে বলে দেওয়া। টিচার ঘাইটটা ঘুরটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অ্যান্সার বের করবে, এটা দরকার নেই। আপনি এমনভাবে খাতায় উপস্থাপন করবেন যাতে টিচার প্রথম লাইন পড়েই হচ্ছে কি বুঝে যায়। ধরেন আপনি লিখতেছেন বিশ্বকবি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদকারী গীতাঞ্জলি কাব্যের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, এই লিখছেন। কেন স্যার কি জানে না রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখছে? তোমার দরকারটা কি, কি লিখছে ওইটা লেখো, কে লিখছে ওটা লেখা দরকার নেই, ঠিক আছে। না, বোর্ড পেজগুলো নাম্বার দেয় না, যত বেশি লিখবেন তত ভুল বেশি হবে। এই বুঝতে পারছেন? সৃজনশীল নিয়ে যারা ঝামেলায়, আইডিয়ালি একটা জিনিস দিলাম, দেখছেন, মূল কথা, তারপর কি উদ্দীপক, আর হচ্ছে কি কবিতা। এবার দেখেন 4 নম্বর যে বিষয়টা, দেখেন 4 নম্বরে দেখেন 4টা প্যারায় আমরা তুলে ধরছি। আর এই প্রথম প্যারায় দেখেন একটা মতামত জানতে চাইছে। প্রথম প্যারায় দেখেন কি বলতেছে, বিদ্রোহী কবিতার প্রতিফলন ঘটছে কি ঘটে নাই, একটা কি মতামত জানতে চাইছে। দেখেন আমি প্রথম প্যারাতেই হচ্ছে কি মতামতটা দিয়ে দিচ্ছি, দেখছেন, মূল ভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি, শেষ। এটাই আপনার 4-এ 4 বা 4-এ 3 পাবেন। এইটাই আপনার কাছে লাস্টে জানতে চায়, এই মতামতটা ফার্স্টে জানাবেন,
ব্যাখ্যা করবেন, শেষে হচ্ছে কনক্লুশনে পৌঁছাবেন। এটাই হচ্ছে 4 নম্বর এটা। ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই যে আরেকটা সৃজনশীল কোশ্চেন দিলাম, দেখছেন? এই দেখেন উদ্দীপকের মধ্যে দেখেন 3 নম্বর কোশ্চেনটা প্রথমেই দেখেন, এই দেখছেন সংগ্রামী চেতনার দিক থেকে বিদ্রোহী কবিতার মিল আছে। সংগ্রামী কবিতার চেতনার দিক থেকে বিদ্রোহী কবিতার মিল আছে। ঠিক আছে? শেষ সাজায় লিখবেন, জাস্ট এতটুকু চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, এটা 1 পৃষ্ঠায় লিখলেই হবে। চেষ্টা করবেন যেটা 3 নম্বর যেটা, এটা 1 পৃষ্ঠায় লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আর দেখেন 4 নম্বর যেটা, এটা 4টা প্যারায় আমরা তুলে ধরছি। নো সিগন্যাল দেখাচ্ছে, কি বলেন? কি সবাই ঠিক আছে? মাঝে মধ্যে নেটে ঝামেলা করে মনে হয় নাকি? সব ঠিক আছে না? আচ্ছা, হইতে পারে মাঝে মধ্যে ঝামেলা হইতে পারে। আচ্ছা, আগে বলেন এগুলো দেখছেন, এগুলো ইয়ে করে দেখছেন? আগে উদ্দীপক লেখেন আর আগে যা ইচ্ছা তা লেখেন, কোনো সমস্যা নেই, ওটার জন্য নাম্বার কাটবে না। আপনি যা সাজায় লিখতে পারছেন কিনা ওইটা দেখেন। আপনি যা সাজায় লিখতে পারলেই হবে। উদ্দীপক লেখেন বা কি লিখবেন ওটা দেখা দরকার, ওটা দরকার নেই। ওকে, আচ্ছা। একটা সিকিউ কত পেজ লিখবেন স্যার? একটা সিকিউ যদি বলি আমি, দেখি আমরা সিকিউর সৃজনশীল এরিয়াটা, হ্যাঁ আসলে লেখা তো ডিপেন্ড করে হচ্ছে লেখার সাইজের উপরে, ঠিক না? একটা সৃজনশীল যদি লেখেন, আমার মতে যেটা সেটা হচ্ছে ক নম্বর যেটা, এটা 1 লাইনে শেষ করবেন, ক নম্বর। ঠিক আছে? খ নম্বর যেটা, এটা হচ্ছে 7 লাইনে শেষ করবেন, 7 লাইন। ঠিক আছে? আমি বলতে পারি হচ্ছে 2-5, মানে প্রথমে হচ্ছে 2 লাইন বা 3 লাইনে হচ্ছে মূল প্রসঙ্গটা তুলে ধরবেন, তারপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে গ নম্বর যেটা, এটা 1 পৃষ্ঠায় শেষ করবেন, 3 প্যারা দিয়ে 1 পৃষ্ঠা। ঠিক আছে? 3 প্যারা দিয়ে 1 পৃষ্ঠাতে শেষ করতে পারলে বেটার, বা আরো 2-3 লাইন আপনি বেশি যাইতে পারেন। আর ঘ নম্বর যেটা, এটা হচ্ছে 1.5 পৃষ্ঠা, এটা 1.5 পৃষ্ঠা দেখবেন, এতটুকুই শেষ। আর আপনি যদি খুব বেশি করে লেখেন, এটা মোটেও ভালো হবে না যে আমি ধুমায় লিখলাম। ঠিক আছে? কবিতা যদি দেখেন, আপনারা যদি কবিতা দিই আমরা, যে এরকম কি দেওয়া যায়, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, আসান, এরকম একটা কবিতা, এই ধরনের কবিতা দিলে তো আপনারা ইজিলি ব্যাখ্যা করতে পারবেন, ঠিক না? কারণ এগুলো অর্থ আপনি জানেন। এখন আমি আপনারা করলাম কি দেখেন, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা দিচ্ছি, যেটা আপনি কখনো পড়েন নাই। এটা কি আপনি পারবেন? যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যে কবিতা দিয়ে দেখানো বলতেছেন একজনে, দেখেন আমি কবিতাটা লাইনে পড়ে পড়ে দেখাই। দেখুন, দেখেন, বিদ্রোহ আজ চারদিকে বিদ্রোহ। ঠিক আছে? আমি যাই তারই দিনপঞ্জিকা লেখা। দিনপঞ্জিকা লেখা মানে বুঝেন, ডায়েরি লিখতেছি আমি, কত তারিখে বিদ্রোহ, কত তারিখে কি ভাঙছে না ভাঙছে, ঠিক আছে, এইটা লিখতেছে। আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে উঠে অবাধ্যতার ঢেউ, কেউ কোনো নিয়ম কানুন মানতেছে না, সবাই অবাধ্য, সবাই সরকারি বিরুদ্ধে নেমে গেছে বা বিদ্রোহীর বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। সপ্তচূড়ার থেকে নেমে এসো সব। ঠিক আছে? শুনেছ স্বপ্নচূড়া মানে কি? যারা দেশ গড়ার স্বপ্ন দেখতেছে তারা সবাই নেমে আসো। শুনছো উদ্দাম কলরব, জনতার ধ্বনি। উদ্দাম কলরব মানে হচ্ছে জনতার ধ্বনি, যেমন এই যে আমরা মিছিল করি না, এটাই বলতেছে। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, যেমন আমরা স্টুডেন্টরা কি করছি, ধর্মঘট করছি না, আমরা নতুন ইতিহাস লিখতেছে। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট, দেখেন এই বিদ্রোহ করতে যায় অনেকে মারা গেছে না, এই বিষয়টা তুলে ধরছে। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট, যেমন বইয়ের কি থাকে, একটা প্রচ্ছদ থাকে না, বইয়ের উপরের মলাটটা, ওটার কথা বলতেছে। প্রত্যহ যারা ঘৃণিত প্রধানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। যাদেরকে প্রতিনিয়ত কি করা, ঘৃণা করা হয়, ধরেন রাজাকারের বাচ্চা করে আমি দূরে সরাই দিলাম, বা মৌলবাদী বলে দূরে সরাই দিলাম, হুজুর করে দূরে সরাই দিলাম, বাংলাদেশি বলে দূরে সরাই দিলাম, তারা দেখো আজ তারা সবেগে সমুদ্রত। দেখো আজকে তারা সবাই একত্র হয়েছে তোমার বিরুদ্ধে আন্দোলন করতে। এখন দেখেন এই কথাটার মূল বিষয়টা কি, চারিদিকে বিদ্রোহ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আসছে, এটাই তো আমাদের মূল কথা। এখন ভাই আপনি যদি এই শব্দার্থগুলো যদি না বুঝেন, শব্দার্থগুলো যদি না জানেন, তাহলে কিভাবে হবে বলেন? জানতে হবে না?
আচ্ছা, এই বুঝছেন যিনি কোশ্চেন করছেন? সাদিয়া। উদ্দীপকে কোন টপিক নিয়ে বলছে? উদ্দীপকে আমি এখন উদ্দীপক না দেখলে বুঝবো। এই দেখেন এখানে উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে কোন দিক থেকে বিদ্রোহী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। এই যে আমরা দিয়েই দিলাম, দেখেন সংগ্রামী চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এই উদ্দীপকটা কোটার মতো, হ্যাঁ আসতেও পারে কিন্তু পরীক্ষা আসলে কিন্তু আমার মিষ্টি খাওয়াইতে হবে। আচ্ছা ওকে, এবার আমরা তাহারই পরে মনে কবিতা শুরু করব। দেখি আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম বা 2 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম। কোনো কথা থাকলে বলেন। রচনা কত পেজ লিখবেন বা 2 ঘন্টা যাওয়ার পর থেকে লিখতে থাকবেন, মানে হচ্ছে ঘন্টা পড়া পর্যন্ত যতক্ষণ মন চায় লিখবেন। ব্রেক কিসে? না না এখন ব্রেক না, এখন থেকে আর কোনো ব্রেক নাই, ডিরেক্ট শেষ করে দিব। উদ্দীপক কবিতা নিয়ে দিলেই। আচ্ছা, মম শব্দের অর্থ হচ্ছে আমার। লেখা শেষ করতে পারেন না, টাইম ম্যানেজমেন্ট ভালো না, এই জন্য পারলে অ্যাচিভে এক্সাম দেন বা কোথাও যেখানে এক্সাম দেন। কারণ আমরা প্রথম 2টা সৃজনশীল এত সাজায় লিখতে যাই, মানে ওইটা হচ্ছে মনে করেন যে কি বলা যায় অন্যরকম একটা কিছু। প্রথম 2টা সৃজনশীলের টাইম ওই 2টাই জায়গা, আর শেষের 2টা সৃজনশীল মনে করেন কাকের ঠ্যাং বকার ঠ্যাং যা মন চায় লিখে যাই আমরা। এই নামাজের টাইম কি এখনো হয়েছে? 45 বাজে, এখনো হয়েছে নামাজের টাইম? রে আমরা নামাজ পড়ি না। আচ্ছা ওকে, তাহারই পরে মনে শুরু করি আমরা। আমাদের ব্রেক দিয়ে লাভ নেই আসলে কথা। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি, নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত সুফিয়া কামাল আর বেগম রোকেয়া। জন্ম 1911 সালে, ঠিক আছে, মৃত্যু হচ্ছে 1999 সালে। মানলাম ওনাকে স্কুল কলেজে পড়া কোনো সুযোগ পায় নাই, ভাইয়েরা জামাইয়ের মাধ্যমে যেভাবেই হোক উনি কি করছে, লেখাপড়া শিখছে। আর সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি সাজের মায়া, এটা হচ্ছে ওনার উল্লেখযোগ্য গ্রন্থ। সাজের মায়া, মায়া কাজল। আরেকটা গ্রন্থ আছে, এটা হচ্ছে দেখেন কি 71-এর ডায়েরি। দেখছেন 71-এর ডায়েরি, এটা কিন্তু বিখ্যাত একটা গ্রন্থ 71-এর ডায়েরি। আর 71-এর দিনগুলো কার লেখা বলতে পারবেন কেউ? 71-এর দিনগুলো, 71-এর দিনগুলো কার লেখা বলতে পারবেন? জাহানারা ইমামের, রাইট। 71-এর দিনগুলো স্মৃতি কথা টথা অনেক কিছু লিখছে। 1999 সালে উনি মারা গেছে, শেষ এটাই আর কি। আসেন শুরু করি আমরা। এখানে দেখেন এই কবিতার মধ্যে কবিতার ব্যক্তিগত দুঃখবোধটা তুলে ধরছে। এটা একটা ব্যক্তিগত দুঃখবোধ, ব্যক্তিগত দুঃখবোধটা উনি ওনার কবিতায় তুলে ধরছে। রূপক ধর্মী কবিতা, মানে রূপক বা আমরা বলতে পারি রূপক ও সংলাপ ধর্মী কবিতা। এটা সংলাপ ধর্মী। আরেকটা বিষয় হচ্ছে এখানে মনে রাখবেন, এখানে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষে যে কথাগুলো আছে, এখানে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসনে যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে কবি ভক্ত। আর থার্ড পারসন বাকি নাম পুরুষে যে কথাগুলো আছে সেটা হচ্ছে কবি নিজে। নাম পুরুষে যে কথাগুলো আছে সেটা কি কবি নিজে। বুঝতে পারছেন বিষয়টা? এই ওকে, আমরা শুরু করি। আচ্ছা, এই শুরু করার আগে বুঝালেন, মনে করেন আপনি পরীক্ষায় 4.94 পাইছেন এসএসসি পরীক্ষায়, আপনার মন অনেক খারাপ, আপনার মন। এখন আপনার মা আপনার রিফ্রেশমেন্টের জন্য আপনারে কক্সবাজার নিয়ে যেতেছে। আচ্ছা বলেন, আপনারে কক্সবাজার না যদি চাঁদের দেশও যদি নিয়ে যায়, ঠিক আছে, বলেন তো আপনার মন কি ভালো হবে? বলেন, কখনোই কি হবে না, ভালো হবে না। বারবার দুঃখের কথা মনে হবে না, কি বলেন? তো এইখানে কবির হাজবেন্ড মারা গেছে, সেম টাইমে বসন্তকাল আসছে। তো বসন্তকাল আসলে তো আমাদের কি লাগে, একটু মনের মধ্যে একটু রং লাগে না? তো এখন জিজ্ঞাসা করতেছে কবি ভক্ত কবিকে যে বসন্ত আসার পরও তোমার মধ্যে কেন উদ্দীপনা নাই? বলতেছে আমার শীত চলে গেছে এই কারণে। আসলে শীত দ্বারা উনি ওনার হাজবেন্ডকে বুঝাচ্ছে, ঠিক আছে? শীতের আড়ালে ওনার হাজবেন্ডের কথা মনে পড়তেছে, এই জিনিসটা এখানে বলবে। ওকে, শুরু করি আমরা। হে কবি নীরব কেন? নীরব শব্দের অর্থ কি? উদাসীন। নীরব বানানটা ভালো করে দেখে দেন, অনেক স্যার আছে যাদের নাম নীরব স্যার, নামের বানান ভুলে রাখে। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। পৃথিবীতে কি আসছে বলেন তো? পৃথিবীতে ফাগুন আসছে, ফাল্গুন আসছে, ঠিক আছে? ফাগুন যে এসেছে ধরায়, ধরা শব্দের অর্থ কি? পৃথিবী। ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া, বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে নেওয়া, ঠিক আছে? বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়, তুমি কি বসন্তকে তুমি বরণ করে নিবে না? বুঝা গেছে বিষয়টা? তুমি কি বসন্তকে বরণ করে নিবে না? আচ্ছা, এখানে একজন একটা কথা বলছেন যে এটা কিন্তু উত্তম পুরুষ। আচ্ছা জান, এটা উত্তম পুরুষ, সরি, নাম পুরুষ না দিয়ে এটা আমরা দিয়ে হচ্ছে দ্বিতীয় পুরুষ দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়, বন্দনা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা জনিত গান। আমরা বলি না তেল মারা গান, বলি না অনেকটা স্তুতি টাইপের, এটাই। তাহলে দেখেন কি বলতেছে, হে কবি, পৃথিবীতে বসন্ত ফিরে আসছে, তুমি কি বসন্তের জন্য গান রচনা করবে না? মানে বসন্ত যে আসছে, তোমার মধ্যে কোনো উদ্দীপনা নাই কেন, এটাই বলতেছে। বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনা। এই মনে এখানে কি শব্দটা কখনো, এই যে এই কি শব্দটা আর এই কি দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এই কি আর এই কি দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? কি শব্দটা রস্বীকার হলে কি হয় আর কি শব্দটা দীর্ঘিকার হলে কি হয় বলতে পারবেন? কি শব্দটা রস্বীকার যদি হয় তাহলে ইয়েস অর নো, মানে হা বা না দিয়ে হচ্ছে এটা অ্যান্সার দেওয়া যায়, ইয়েস অর নো, ঠিক আছে? হা বা না দিয়ে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, কি শব্দটা কি হবে, দীর্ঘিকার হবে। তো দেখেন, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনাই, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, তব শব্দের অর্থ হচ্ছে কি তোমার, মানে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না, এটাই বলতেছে। আচ্ছা, এটা হচ্ছে কবিদের দায়িত্ব। আচ্ছা, তারপর দেখেন, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে মায়াবী চোখ, স্নিগ্ধ আঁখি, ঠিক আছে, মায়াবী চোখ। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, আঁখি মানে কি চোখ, সে মায়াবী চোখে বলল, ঠিক আছে, সে মায়াবী চোখে বলল, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। কি হচ্ছে, সাউন্ড প্রবলেম? হ্যালো, হ্যাঁ, সাউন্ড কি হয়েছে? সাউন্ড শোনা যাচ্ছে না নাকি? হঠাৎ করে আপনারা যখন লেখা শুরু করেন, তো ভয়ে আত্মা কাইপা উঠে। আচ্ছা, একটু মনে থেমে গেছিল, যাই হোক, হইতে পারে। ওকে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, স্নিগ্ধ আঁখি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মায়াবী চোখ, ঠিক আছে। দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার শব্দের অর্থ হচ্ছে আগমনী বার্তা। দক্ষিণ দুয়ার শব্দের অর্থ কি বললাম? আগমনী বার্তা। এখন কার আগমন ঘটছে বলেন তো? বসন্তের। দক্ষিণ দুয়ার গেছে খুলি মানে বসন্তের কি আগমন হয়ে গেছে, এই কথাটায় দ্বারা হচ্ছে কবির উদাসীনতা প্রকাশ পাইছে। আচ্ছা, কিভাবে উদাসীনতা প্রকাশ পাইছে একটু বলি। মনে করেন এখন এখন তো হচ্ছে শীতকাল না গরমকাল না, এখন এখন প্রচুর গরমকালে আপনারা কেউ বলতেছে এই গরম কি পড়ছে, তখন আপনি কি বলবেন, কি রে তুই দেখোস না? বা প্রচুর শীতকালে কেউ বলতেছে শীত কি পড়ছে, কেন তুই কি ফিল করস না? তো এইগুলা কি উদাসীনতা প্রকাশ করে না? সেম এই জিনিসটাই দেখেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ঠিক আছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, কয়টা জিনিসের কথা বলতেছে? দক্ষিণ দুয়ার খোলার কথা বলতেছে, বাতাবি নেবু ফুলের কথা বলতেছে, আর আমের মুকুল ফুটার কথা বলতেছে, তিনটা জিনিসের কথা বলতেছে। দক্ষিণা সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস, সমীর শব্দের অর্থ দক্ষিণা সমীর, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, কার গন্ধে গন্ধে বলেন তো স্যার? এই যে বসন্ত, এই যে আমের মুকুল বাতাবি ফুলের গন্ধে, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, মানে সোজা বাংলায় গেলে এই তিন লাইনের অর্থ কি, বসন্তের পরিবেশ কি বিরাজ করছে, বসন্তের পরিবেশ কি বিরাজ করছে, কথাটা কি বুঝতে পারছেন? কবি কোশ্চেন করতেছে যে তুমি যে আমাকে বলতেছো ফাল্গুন আসছে, বসন্তের পরিবেশ কি দেখা দিছে কিনা, এটাই বলতেছে, ঠিক আছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তো ওইটার ব্যাখ্যা আমরা করে দেখেন যে সর্বত্র বসন্তের পরিবেশ থাকলেও কি কবি সেই বিষয়ে উদাসীন। কেন বলতেছে উদাসীন? কারণ একটা জানা বিষয়কে কোশ্চেন করার হচ্ছে কি উদাসীনতার লক্ষণ। একটা জানা বিষয়কে কোশ্চেন করা কি বলা, উদাসীনতার লক্ষণ। এখনো দেখনি তুমি, কবি ভক্ত খেপা গেছে গা, হাই, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, উন্মনা মানে বুঝছেন, উন্মনা শব্দের অর্থ হচ্ছে অন্য মনস্ক, অন্য মনস্ক যেটাকে আমরা বলি, ঠিক আছে।
কেন কবি যেমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্প সাজ, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, তো তোমার মধ্যে সেই ফুলের সাজ কোথায়, কোথা তব নব পুষ্প সাজ মানে ফুলের বিচিত্র সাজ। যেমন দেখুন মেয়েরা পহেলা ফাল্গুনে দেখবেন কি সুন্দর করে সেজে সুজে বের হয় বা ঘরে থাকে, একবারে পুরা ন্যাচারাল বিউটি যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে অন্যরকম লাগে। তো বসন্তকাল আসলে সবার মধ্যে কি একটা পরিবর্তন দেখা দেয়। তো ওইটাই কবি ভক্ত কবিকে বলতেছে বসন্ত আসার পরও তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই কেন। কহিল সে সুদূরে চাহিয়া, তো কি পরিবর্তন হইব, অলক্ষের পাথার বাহিয়া। পাথার শব্দের অর্থ কি জানেন? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। একটা গান আছে না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, হ্যাঁ আচ্ছা। অলক্ষের পাথার বাহিয়া, অলক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টির অগোচরে, দৃষ্টির অগোচরে, এটাকে বলছে কি অলক, দৃষ্টির অগোচরে। অলক্ষের পাথার বাহিয়া মানে দৃষ্টির অগোচরে সমুদ্র বেয়ে। আচ্ছা, তরি তার এসেছে কি, কার তরি বলেন তো, এখানে তার বলতে কার বোঝাচ্ছে? বসন্তের। তরি তার এসেছে কি মানে বসন্তের তরি কি চলে আসছে, মানে আমার অজানা বা আমাকে না জানিয়ে বসন্ত কি চলে আসছে, এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাকে না জানিয়ে বসন্ত কি চলে এসেছে, আমাকে না জানিয়ে বসন্ত চলে এসেছে। অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। বসন্ত যে আসছে তার কোনো আগমনী গান বা কোনো শুভেচ্ছা বার্তা কি বাজছে? বাজেই তো নেই। ডেকেছে কি সে আমার, আমি সাকিবের খেলা দেখবো কেন, সাকিব কি আমার খেলা দেখে, এই কথাটা বলতেছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, মানে বসন্ত যদি আমাকে ডেকেও থাকে আমি কি করি নেই, সেটার সন্ধান রাখি নাই। কথাটা কি বুঝতে পারছেন? বসন্ত যদি আমাকে ডেকেও থাকে আমি কি করি নাই, সে তার সন্ধান রাখি নেই। এখানে বসন্তের প্রতি কবির উদাসীনতা প্রকাশ পাইছে। বুঝা গেছে বিষয়টা? বসন্তের প্রতি কবির উদাসীনতা প্রকাশ পাইছে। আছেন কেউ না? সব ঘুমাই গেছেন? বসন্তের তরি মানে কি প্রয়োজন, কি বুঝায়? আর এটা কবিতা মিলানোর জন্য বলতেছে বসন্তের তরি। বসন্ত কি আর তরি ভেবে আসে? মানে বসন্তের আগমন কে বুঝাচ্ছে? যেমন একটা গান আছে না, আমার ভাঙা তরি ছেঁড়া পাল। কেন ভাই, তরি ছেঁড়া, তরি ছাড়া কি চলা যাবে না? আচ্ছা ওকে ওকে। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি। কি করো আজকে? কি লহ মানে বুঝেন তো, লহ মানে নেও, রচিয়া লহ, রচিয়া মানে রচনা করা, রচিয়া শব্দের অর্থ রচনা করা, ঠিক আছে। রচিয়া লহ, লহ শব্দের অর্থ নাও। যেমন আপনার আগের দিনে আদেশ বুঝাইতে হ ব্যবহার করা হতো। যেমন দেখেন, ছাড়ো হ পথ, ছাড়ো হ পথ মানে বুঝেন পথ ছাড়ো, দেখো হ পথ মানে দেখো, এই টাইপের। রচিয়া লহনা আজগীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মোর মিনতি। তাহলে কবি ভক্তের অনুরোধ কি বলেন তো? কবির কণ্ঠে বসন্তের গান শুনতে চায়, কবির কণ্ঠে বসন্তের গান শুনতে চাই। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি মানে তোমার কণ্ঠে বসন্তের গান শুনতে চাচ্ছি। কহিল সে মৃদু মধু স্বরে, মৃদু মধু স্বরে মানে বুঝছেন তো, আর কি ইয়া হয়ে বলতেছে, আজ ধীরে ধীরে বলতেছে, মধু স্বরে বলতেছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান। নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, মানে আমি এবার কি করব না, আমি গান গাইব না, আমি গান গাইব না, তেল বেড়ে গেছে আর কি, গাইব না। আচ্ছা, বসন্তরে আনিতে বরিয়া রহিনী। বসন্তরে মানে আনিতেকে আনার জন্য, বরিয়া মানে বরণ করা, রহিনী মানে নেই, মানে হচ্ছে বসন্ত গানের জন্য অপেক্ষা করেনি, বা বসন্ত, সোজা কথা বলতে হচ্ছে বসন্ত বরণের জন্য অপেক্ষা করেনি। বসন্তকে যে আমি বরণ করে নিব, বসন্ত নিজেকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করেনি। বসন্তরে আনিতে বরিয়া রহিনী, সে বলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। সরিয়া শব্দের অর্থ মানে বুঝেন স্মরণ করে, মানে আমি বসন্তের জন্য গান না গেলেও বসন্ত ঠিকই চলে আসছে। তাহলে এটা দ্বারা কি বুঝাইলো বলেন তো? প্রকৃতির নিয়ম কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। মানে আপনার হয়তো কোনো আত্মীয় মারা গেছে, আপনার মধ্যে দুঃখ আছে, এর মানে এই না দুনিয়া থেমে থাকবে। দেখেন আপনার দেখবেন যে আপনার বাড়িতে হয়তো কেউ মারা গেছে, কাঁদতেছে,
পাশের বাড়িতে বিয়ে দেখবেন আনন্দ করতেছে, বুঝতে পারছেন? যে প্রকৃতির নিয়ম কারোর জন্য অপেক্ষা করেন, এটা বলতেছে। দেখেন যে আমি গান না গেলেও বসন্ত ফাগুনকে স্মরণ করে প্রকৃতির নিয়ম মেনে ঠিকই চলে আসছে, এটাই বলতেছে। কহিলাম ওগো কবি অভিমান করছি কি তাই? কেন অভিমান করার কথা বলতেছে? আচ্ছা, কেন অভিমান করার কথা বলতেছে বলেন তো? বসন্ত কবির গান না, বসন্ত অপেক্ষা না করায়, বুঝতে পারছেন? বসন্ত কি কবির গানের জন্য অপেক্ষা না করায়। কহিলাম ওগো কবি অভিমান করছো কি তাই? অভিমান করছো? যদিও এসেছে, মানলাম বসন্ত আসছে, যদিও এসেছে তবু তারে তুমি করিলে বৃথায়। যদিও আসছে তুমি তারে ব্যর্থ করছো। কেন ব্যর্থ করছো? তুমি তার জন্য গান রচনা করো নাই, বুঝতে পারছেন? মনে করেন একজন এমপি আপনার বাসায় আসছে, আপনি তারা সালাম দেন না, এইটাই তার জন্য ব্যর্থতা বা বেয়াদবি, এটা তার জন্য। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, মানে গান রচনা না করে বসন্তের প্রতি অবহেলা প্রকাশ করছে, অবহেলা। কহিল সে পরম হেলায়, তোর কি আবার অবহেলা? আচ্ছা, এই লাইনটার মিনিংটা একটু বুঝেন, সামনে যেটা বলতেছে। ধরেন আপনারা 5-7 জন মিলে হচ্ছে ফ্রেন্ড চিন্তা করতেছেন যে হ্যাঁ চল আমরা ট্যুরে যাব। কই ট্যুরে যাবি? কক্সবাজার। কয় না, যেহেতু ক্যান্সেলই করবি, চল আমরা সুইজারল্যান্ডে যাই। সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করি, পরে আমরা বলবো নিয়ত যে হ্যাঁ সুইজারল্যান্ডের পরিকল্পনা আমরা ক্যান্সেল করছি, ক্যান্সেলই হবে। আচ্ছা, ধরেন যে কক্সবাজারের ট্যুরের জন্য রেডি হয়ে গেছেন আপনারা, 5-10 জন রেডি। কক্সবাজারের আগে যাওয়ার আগের দিন দেখবেন একজনে বলতেছে না দোস্ত আমি যাইতে পারব না, আর একজনে বলবে না দোস্ত এই করতে পারব না, সেই করতে পারব না, এরকম বলবে। অ্যান্ড ওরে যদি বলেন যে দোস্ত তুই না গেলে কেমনে হইব, তখন ওর রিপ্লাইটা কি দিবে জানেন? তোরা যা, সমস্যা কি? মানে নিজের একটু বড় মনে করে তোরা যা, সমস্যা কি, আমি না গেলে কি হইছে? ঠিক আছে, এখানে কবি সেম কথাটা বলতেছে, আমি গান না গেলে কি হইছে? কি বসন্ত, আমি গান না গাওয়ার কারণে কি ফুল ফুটে নাই? ফুলের মধ্যে কি কোনো গন্ধ নাই? বসন্তের পরিবেশ কি চারদিকে নাই? এই কথাগুলো এখানে বলতেছে। দেখেন বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাকে, শাক মানে ডাল, ঠিক আছে? যে আমি গান না গাওয়ার কারণে কি ডালের মধ্যে কি ফুল হয় নাই? কি বলেন, ডালে ফুল হয়েছে না? হয়েছে তো। ফুল কি ফুটেনি শাখে? ফুটছে তো। পুষ্পারতি, পুষ্পারতি মানে হচ্ছে ফুলের অঞ্জলি, পুষ্পারতি। পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন? ঋতুর রাজা মানে হচ্ছে বসন্ত, মানে বসন্ত কি ফুলের অঞ্জলি গ্রহণ করে নাই, এটা বলতেছে। পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। মাধবী কুড়ি মানে হচ্ছে বাসন্তীলতা ফুল, বাসন্তীলতা ফুল। যেন আপনারা অনেকে আছেন বাগান করেন, গার্ডেন করেন, ঠিক আছে? এটাই মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, কি আমি গান না গাওয়ার কারণে কি বাসন্তীলতা ফুলের মধ্যে কি গন্ধ নাই? আছে তো। তাহলে সমস্যাটা কি? লভিনী মানে লাভ করা, লাভ করা, অর্জন করা। করে নাই সে অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে প্রকৃতির উপহার রচনা করা। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে প্রকৃতির উপহার রচনা করা, এটাই বলতেছে। দেখেন মাধবী কুটির পক্ষে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন, মানে পূজার উপকরণ আছে না, পূজার উপকরণ, এই যে পূজার জন্য অঞ্জলি দেয় বা উপহার দেয়, এটাকে বলা হচ্ছে অর্ঘ্য বিরোচন। আর আমাদের এখানে ভাবার্থ হচ্ছে প্রকৃতির উপহার রচনা করা, ঠিক আছে? এবার দেখেন কি বলতেছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। বিমুখতা শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা। মাধবী কুড়ি বললাম না, একটা ফুলের নাম। বিমুখতা শব্দের অর্থ উদাসীনতা, যে মানলাম সবকিছু, তারপরও কেন বসন্তের প্রতি তোমার এই উদাসীনতা কাজ করতেছে কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ঋতুরাজকে বসন্ত, ঋতুরাজকে বসন্ত, তুমি বসন্তকে কেন উপেক্ষা করতেছো? ঠিক আছে, বসন্তের সাথে তোমার মারামারি কি নিয়া? উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি। কহিল সে কাছে সরে আসি মানে বেদনার কারণ উন্মোচন করতেছে। কহিল সে কাছে সরে আসি। কুহিলি, আচ্ছা এবার বুঝালেন, একটা মানুষ মারা গেলে খালি হাতে যায় না? মানুষ মারা গেলে খালি হাতে চলে যায় তো, ঠিক না? ঠিক তেমনি ভাবে হচ্ছে বসন্তকাল, সরি শীতকাল আসলে দেখবেন প্রকৃতি একবারে খালি হয়ে যায়, ঠিক না? একবারে পুরো রিক্ত হয়ে যায়। আবার দেখেন একটা মানুষ মারা গেলে দেখেন আমরা কাফনের কাপড় পরাই না, ঠিক শীতকাল আসলে দেখেন আমরা চাদর পরাই না। এইটার সাথে একটা তুলনা দিচ্ছে, দূরবর্তী একটা তুলনা দিবে। দেখেন কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহিলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। মাঘের সন্ন্যাসী মানে কি? শীতকাল। মাঘের সন্ন্যাসী শব্দের অর্থ হচ্ছে কি? শীতকাল। তাহলে কি হচ্ছে বলেন তো? কুয়াশার চাদরে ঘেরা শীতকাল। শব্দের অর্থটা কি হচ্ছে?
কুয়াশার চাদরে ঘেরা শীতকাল, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে 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 চলে গেছে। পুষ্প শূন্য দিগন্তের পথে, পুষ্প শূন্য মানে কি, যেখানে কোনো ফুল নাই সেটা কথা বলতেছে। পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, রিক্ত হস্ত মানে কি, খালি হাতে। তাহলে শব্দের অর্থটা কি হচ্ছে বলেন তো? শীতকাল খালি হাতে চলে গেছে, শীতকাল খালি হাতে চলে গেছে, এটা বলতেছে কুয়াশার চাদরে ঘেরা শীতকাল খালি হাতে চলে গেছে। আসলে এই শীতকাল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার হাজবেন্ডকে, তাহারই পড়ে মনে। এই তাহারই দ্বারা কি উদ্দেশ্য? তার হাজবেন্ড, প্রথম হাজবেন্ড নেহাল হোসেন, প্রথম হাজবেন্ড নেহাল হোসেনের কথা বোঝাচ্ছে, নেহাল হোসেন। আচ্ছা, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। আসলে উনি শীতের আড়ালে তার হাজবেন্ডের কথাটা মনে করতেছে, আর ওনার হাজবেন্ড মারা গেছে এই জন্যই ওনার মন খারাপ, বেসিক্যালি শীতের জন্য ওনার কোনো কথা না। বুঝতে পারছেন কথাটা? তো এখানে দেখেন ব্যক্তিগত দুঃখ যেটা, এই জিনিসটাই কি উনি মানে তুলে ধরছে, ব্যক্তিগত দুঃখ বোধটাই তুলে ধরছে, ঠিক না? ওকে, আহারে তো অবশ্যই, ঠিক না? হাজবেন্ড মারা গেছে কি কষ্ট পাইবো না নাকি? নাকি এখনকার সময়টা গোলামের পুত মরছে ভালো হইছে না, শীতকালে মারা গেছে বলে এরকম কিছু নাই, শীতকালে যে মারা গেছে এমন কিছু নাই আর কি, তুলনা দিচ্ছে আর কি। আচ্ছা, এবার দেখেন, এইটা সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাজের মায়া এটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, দেখেন মাসে 1935 সালে। আর এটা একটা সংলাপ ধর্মী রচয়িতা, এটা একটা সংলাপ ধর্মী রচয়িতা, আর এটার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, নাটকীয়তা, ঠিক আছে? আর এটা দেখেন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কেন অক্ষরবৃত্ত? দেখেন আপনি, দেখেন বিমুখতা, ব্যথা, উন্মোচন, সন্ন্যাসী, দেখছেন কোনো মিল নাই, এক লাইনের সাথে একটা ছন্দের সাথে আর একটা ছন্দের কোনো মিল নাই তেমন একটা, ঠিক আছে? আবার অনেক জায়গায় মিল আছে, পুরাপুরি মিল থাকলে আমরা মাত্রাবৃত্ত বলি, আর পুরাপুরি মিল না থাকলে এটাকে অক্ষরবৃত্ত বলে। দরকার নেই, মুখস্থ করে নেন, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার দেখেন কবিতাটি উত্তম পুরুষ দ্বারা বর্ণিত। উত্তম পুরুষ কবিভক্ত, আর নাম পুরুষ বা আপনারা যদি বলেন যে দ্বিতীয় পুরুষ যদি বলেন তাহলে হচ্ছে কবি নিজে বুঝাইছে। আর কবির হাজবেন্ডের নাম হচ্ছে নেহাল হোসেন, এটা 1932 সালে উনি মারা গেছেন, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বিয়ে করছে, স্বাভাবিক, বিয়ে করবো না কেন? শোক দেখানোর জায়গায় শোক, বিয়ের জায়গায় বিয়ে, শোক দেখানোর জায়গায় শোক। ওনার হাজবেন্ড মারা গেছে 1932 সালে, উনি মারা গেছে 1999 সালে। চিন্তা করে দেখছেন, ওনার হাজবেন্ড মারা গেছে 32 সালে আর উনি মারা গেছে 1999 সালে। কত বছর! আপনার কি মনে হয় এভাবে একলা সিঙ্গেল থাকা যায় এতদিন? যাই হোক, তাহারই পরে মানে কবিতাটি দেখেন মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে কি বোঝাচ্ছে দেখেন, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে সাধারণত প্রকৃতির সৌন্দর্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, বিষাদময় মধুরতা, বিষাদময় মধুরতা। আর আরেকটা বিষয় আছে এখানে, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, এই জিনিসটা, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। দেখছেন, ওনার হাজবেন্ড 1932 সালে মারা গেছে, এই আর এই যে লক্ষণীয় বৈশিষ্ট্য আমরা একটু আগেও বলছি। 4টা বিয়ে করার কথা আছে মেয়েদের। এই যে অনুধর্মমূলক কোশ্চেন, পারিবেন? হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ, এরপরে আর পড়াবো না, থাক, এত পড়া কি করবো? এগুলো আপনাদের পড়া, এগুলো আমার পড়া না। আপনারা বেশি লম্বা ক্লাস নিলে আপনারা কষ্ট পান অনেক। আমাদের পড়াইতে কষ্ট না হলে আপনারা অনেক কষ্ট পান। পরীক্ষায় কমন এগুলা পড়তে পারবেন? আরে আমার তো বিশ্বাস হয় না রে, পড়তে পারবেন যে। এই দেখছেন, এই যে 3 নম্বর কোশ্চেনটা দেখছেন, এই যে মূল এগুলা তুলে ধরছি, মূল কথাগুলো তুলে ধরছি। জাস্ট স্লাইডগুলো একটু পড়ে নেবেন, একটা আইডিয়া হয়ে যাবে। স্লাইডগুলো একটু পড়ে নেবেন, একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড ফ্রেন্ড ইয়ার জামাইয়ের নাম হচ্ছে কি, কামাল হোসেন। কামাল, এর নামও নেহাল হোসেন আর হচ্ছে কামাল হোসেন। মজার বিষয় হচ্ছে কি জানেন, যে আপনার যখন ওনাকে সেকেন্ড বিয়ের প্রস্তাব দেয় তখনই হচ্ছে এই কবিতাটা লিখছে, বলা হয়ে থাকে আর কি। আচ্ছা, অনুবাদ স্যার, সোজা কথায় বলি স্যার, অনুবাদ আপনাদের 2 ধরনের অনুবাদ আছে, ঠিক আছে? পরীক্ষার জন্য একটা হচ্ছে আক্ষরিক, একটা হচ্ছে অনুবাদ।
এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আক্ষরিক, আরেকটা কি হচ্ছে ভাবানুবাদ। তো পরীক্ষার জন্য আমরা কি করব স্যার, পরীক্ষাতে আমরা চেষ্টা করব হচ্ছে কি মানে সাহিত্যের যে বিষয়গুলো আছে এগুলা ভাবানুবাদ দিবেন, সাহিত্যের বিষয়গুলো ভাবানুবাদ হবে, ঠিক আছে, ভাবানুবাদ। মোট কথা হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে ভাবানুবাদ দেওয়ারই চেষ্টা করব। সাহিত্যের বিষয়গুলো বলতে আমি কি বুঝাইছি, ফর এক্সাম্পল মনে করেন যে আমি বিভীষণের প্রতি মেঘনাদ দিলাম, ঠিক আছে, এটা কি করবেন নিজের মতো করে যখন লিখবেন তখন কি ভাবানুবাদ করবেন, ঠিক আছে, ভাবানুবাদ করবেন, আমরা আক্ষরিক অনুবাদ দিব না। আর আরেকটা বিষয় বলি, পরীক্ষার চেষ্টা করবেন এটা না দিতে, এইটা না দিতে পারলে খুবই ভালো, আমি বলবো হচ্ছে এটা না দিতে পারলে, ঠিক আছে, আমরা কি দিব, আমরা পরিভাষা দেওয়ার চেষ্টা করব, আমরা পরিভাষা দেওয়ার চেষ্টা করব, কারণ অনুবাদে ফুল নাম্বার নাও আসতে পারে, অনুবাদে আমাদের ফুল নাম্বার নাও আসতে পারে, কথাটা বুঝতে পারছেন? এই জন্য এটা আমি পড়াবো না, এটা কিচ্ছু না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কয়েকটা অনুবাদ দেখাচ্ছি আর কিচ্ছু না, এটা কয়েকটা অনুবাদ দেখাবো আর কিছুই না। নিচের অনুচ্ছেদটি বাংলায় করো, দেখছেন এই যে এগুলা পড়তে পারবেন। পরিভাষায় 10-এ 10 পাওয়াটা একেবারে ইজি, পরিভাষায় 10-এ 10 আপনারা পাবেন, ঠিক আছে, তো অনুবাদে আপনারা 10-এ 10 পাবেন না অনুভাষায়। আর পরিভাষা দেখানোর সময় তো আশপাশ থেকে ওহী নাজিল হবেই, ঠিক আছে, এগুলা জাস্ট আপনারা একটু পড়ে দিবেন, এগুলো আমি পড়াবো না আপনাদেরকে, এগুলো পড়ানোর কিছু নেই। এই যেমন এই দেখেন, এটা কিন্তু একটা সাহিত্যের একটা বিষয়, হ্যাঁ, বাস আমরা ভাবানুবাদ দিব, দেখছেন, নয়তো শ্রীহীন এই ওয়ার্ড কোত্থেকে আনছি আমরা, হাট পড়লেই কমন, বোর্ড পড়লেই কমন, সরি। আচ্ছা, আপনারা কি নামাজের টাইম এখন দিব নাকি আমরা কুইজটা নামাজ পড়ে এসে করব, কোনটা? ও আজকে এতটুকু আছে, কুইজ নাই স্যার, আজকে কুইজ নাই। আমরা কুইজ নেক্সট ক্লাসের সাথে ইয়ে করবো, কারণ কুইজ নাই তাহারই পরে মনে হয় বিদ্রোহী তো একেবারেই ছোট, একেবারেই ছোট, আজকে আর কুইজ নেই, আজকে এখানেই শেষ। আচ্ছা হ্যাঁ, যা শেষ, আমাদের ক্লাস শেষ, এবার আপনাদের হচ্ছে 2-3 মিনিট কারো কোনো কথা থাকলে শেষ, ব্রেকের কিছু নেই, শেষ। বাংলা সেকেন্ডবার পরীক্ষা ছিল, স্লাইড কমন পড়ছে, ইনশাল্লাহ বোর্ডেও কমন পড়বে, 95 পাবেন ইনশাল্লাহ, কোনো চিন্তার কোনো কারণ নাই। পরিভাষা গত ক্লাসে পড়ায় ফেলছি আমরা, পরিভাষা পড়া বুঝছেন কিছু? প্রথম পত্রের টকের কি বুঝাচ্ছে আল্লাহ জানি, টিকের কি উত্তর করবো, ভাবি এক, হ্যাঁ এইটা স্বাভাবিক, দেখেন ভাবেন এক আর হয় আরেক, এটার জন্য শব্দার্থটা ভালো করে পড়তে হবে স্যার, শব্দার্থগুলা, এই টিকাগুলা শব্দার্থ থেকে আসে, পরিভাষা যেটা দিচ্ছে এটাই ভালো করে পড়েন। মানে এই যেমন 18 বছর বয়সের অনুধাবনমূলক কোশ্চেন লিখতে গেলে হয় কি কি বুঝাইছে এইটা ভাই আপনার শব্দার্থটা পড়তে হবে, শব্দার্থ না পড়লে হবে না, কারণ আমি ভাবতেছি একরকম অ্যান্সার দিচ্ছে আরেক রকম, এখন বইয়ের মধ্যে যেটা অ্যান্সার দেওয়া আছে আমাকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে, আর কিছু করার নেই। ভাই আমি মোটিভেশন দিতে পারি, তবে ডিমোটিভেট করতে পারবো ইনশাল্লাহ, কোনো মোটিভেশন লাগবে না, নিজের পরীক্ষা নিজে। আর আপনাদের এখন মোটিভেশনের বয়স নেই, মোটিভেশন লাগে অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য, এখন মোটিভেশন লাগবে না। আরে না, নাস্তিক্যবাদী হবে কেন, আরে কবিরা একটু উল্টাপাল্টা লেখে, এটা স্বাভাবিক কিছু না। ব্যাকরণ পারবেন না কেন, দুইটা সামনে এসে পিটাবো, দুইটা যদি অফলাইনে যদি পাইতাম। এই ব্যাকরণ যারা ক্লাস করছেন বুঝেন নাই, ব্যাকরণ যারা ক্লাস করছেন আপনারা বলেন, আসলে হইল কি, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, এটা আমার স্টুডেন্টদের প্রতি, ধরেন আপনি আমার কাছে বাংলা ক্লাস করেন, এখন কখনোই কথা বলবেন না ওমর ফারুক স্যার ছাড়া বাংলা কেউ পড়াইতেই পারে না। আপনি কি সবার ক্লাস করছেন? কমেন্টে এভাবে লিখবেন যে হ্যাঁ আমি স্যারের ক্লাস করছি, আমার ভাল লাগছে, অন্য টিচার সম্পর্কে আমার জানা নাই। মানে অনেক সময় হয় কি পুরা বাইনারি লেভেলের কমেন্ট করে বাচ্চারা, এছাড়া তো বায়োলজি কেউ পড়াইতেই পারে না, এছাড়া তো বাংলা কেউ পারেই না, অমুক টিচারের মতো অমুকের হইতে 50 বছর লাগবে, আর আশ্চর্য টাইপের। এরকম কাজগুলো করবেন না কখনোই, ঠিক আছে? আমারে পছন্দ করেন না করে সেটা আলাদা কথা, যারাই পছন্দ করেন না কেন, কিন্তু বাইনারি টাইপের না, পড়াইতে পারে সবাই, এটা কোনো মানে কি সর্বসত্ব সংরক্ষিত না যে আমি পড়াইতে পারলে আর কেউ পড়াইতে পারবে না। অনেক অনেক ভালো টিচার আছে, অনেক অনেক ভালো টিচার আছে, অনলাইনে বলেন অফলাইনে বলেন, হিউজ ভালো টিচার আছে,
কখনোই এমন কোনো ইয়া করবেন না যে আরেকজনকে অপমান করা, ঠিক আছে? হ্যাঁ, যদি এমন হয় আমার ক্লাস করে আপনার ভালো লাগে নাই, সেটা ডিরেক্টলি বলে দিবেন, স্যারের ক্লাস আমি করছি আমার ভালো লাগে নাই। তো জীবনে আমার ক্লাসই করেন নাই, কিন্তু আপনি আমার নয় বলতে স্যার স্যার ভালো পড়ে না, এটা তো মিথ্যা অপবাদ, ঠিক না? এগুলো ঠিক না, এই কাজগুলো করবেন না। আর দেখেন অনলাইনে আমাদেরকে একবারে পুরো আইডল টাইডল পীর এগুলো মনে করার কিছু নেই। আমাদেরও লাইফ আছে, আমাদেরও জীবন আছে, আমাদেরও ভুল আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। সায়েন্সের সাবজেক্টগুলো ক্ষয়নিটার জন্য চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডিমোটিভেশন দেখবেন মাঝে মধ্যে। আমার এক স্টুডেন্ট ছিল আইমান সাদিকের কিভাবে ঘুম কমাইতে হয়, এটা দেখেও ঘুমাইতে যায়, ঘুমাইতে উঠে আবার এই ভিডিও দেখে। মোটিভেশন জিনিসটা হলো কি জানেন, খালিদ ফারহান খুব সুন্দরভাবে বলে, মোটিভেশন জিনিসটা হচ্ছে সাময়িক বিষয়। মোটিভেশন জিনিসটা এটা কিছুই হয় না। আমার ক্লাস বুঝেন? হ্যাঁ, ক্লাস করে ইনশাল্লাহ সবই পারবেন মনে হবে। পরীক্ষা একটু গোছায় লিখতে হবে স্যার, পরীক্ষা একটু গোছায় লিখতে হবে। এইটা আমি পারবো না আপনাদেরকে গোছায় দিতে। দেখবেন অনেকের ফেসবুক পোস্ট দেখবেন কি সুন্দর সাজায় লেখে, আর আমি আপনি লিখতেছেন যেন বেড়াচেরা হয়ে যায়। এটা যে যত লেখালেখি করে তার লেখাটা তত কি থাকে, সাজানো গোছানো থাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। সময় মেনটেন হয় না, প্রথম দুইটার প্রতি বেশি ভালোবাসা থাকে, পরেরগুলোর প্রতি ইয়া থাকে অনেক বেশি। ঠিক আছে, আর বই আপনারা লেকচার বা পাঞ্জাবি যে কোনো একটা গাইড রাখতে পারেন, যে কোনো একটা গাইড, ঠিক আছে, ফার্স্ট পেপার প্র্যাকটিসের জন্য। আর আমরাও প্র্যাকটিস শিট দিয়ে দিছি, এমসিকিউ প্র্যাকটিস শিট দিয়ে দিছি। আমাদের প্র্যাকটিস শিটের সব বইয়ের সমষ্টি আছে, ওটা করলে হয়ে যাবে। হ্যাঁ, আর সেকেন্ড পেপারের জন্য স্লাইডের বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই। ওকে, আল্লাহ হাফেজ। জিকের জন্য আমাদের বই আসতেছে, আগামী মাসে আসতেছে, আমি আনতেছি জিকের জন্য। দেখি আবার মেডিকেলে যদি একটা ক্লাসও নিতে পারি। আল্লাহ হাফেজ। সৃজনশীলে ভালো পারফর্ম করার কি, সৃজনশীলে ভালো পারফরমেন্স করতে হচ্ছে ক্লাস দেখেন আর প্র্যাকটিস করেন।